হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথামেটিক্স। আজকে আমরা ক্লাস 10 চ্যাপ্টার 2 সরল সুদ কষা প্র্যাকটিস করব। তো সরল সুদ কষা প্র্যাকটিস করার আগে আমরা একটু বুঝে নিই যে সরল সুদ কষা হয় কি বা সুদ কনসেপ্টটা কি হয়। মনে করো, ধরো তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে, বছরের শুরুতে তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে। এবার বছরের শেষে যখন তুমি ব্যাংকে গিয়ে টাকাটা চেক করলে তখন দেখলে 1000 টাকাটা হয়ে গেছে 1200 টাকা। সাপোজ ধরে নাও বছরের শুরুতে জানুয়ারি মাসে তুমি রেখেছো 1000 টাকা, আর ডিসেম্বর মাসের পরের বছর, তো পরের বছর জানুয়ারি মাসে তুমি যখন গিয়ে দেখছো তোমার ব্যাংকে 1200 টাকা এসে গেছে। তো তুমি রেখেছিলে 1000 টাকা, ব্যাংকে এখন রয়েছে 1200 টাকা, তাহলে এক্সট্রা কত টাকা এসছে? এক্সট্রা এসছে 200 টাকা। তো এই টাকাটাই হচ্ছে সুদ। এইটা হচ্ছে সুদ। যে 200 টাকাটা তুমি এক্সট্রা পেলে ব্যাংক থেকে, সেটা হচ্ছে তোমার সুদ। এবার এখানে সরল সুদ হয় আর চক্রবৃদ্ধি সুদ হয়। চ্যাপ্টার 2 তে তোমাদের আছে সরল সুদ, চ্যাপ্টার 6 এ গিয়ে তোমাদের চক্রবৃদ্ধি সুদ পড়বে তোমরা। তো ফার্স্ট টাইম এখানে শুধু সরল সুদটা একটু বোঝাই। মনে করো সরল সুদ যখন তুমি বার করবো, তো এটা আমি হিসাব করবো কি করে, এটা বার করার ফর্মুলা কি হবে কি, তার আগে আমি বুঝিনি এখানে কতগুলো টার্ম আছে। যেমন হচ্ছে পি আর টি, এই তিনটে জিনিস তুমি ম্যাথে পাবে বা এই তিনটে ফর্মুলাতে পাবে। পি মানে কি? পি মানে হচ্ছে আসল, মানে যে টাকাটা তুমি রেখেছিলে। আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার, যে পার্সেন্টে তুমি ব্যাংকে টাকা রাখবে বা যে পার্সেন্টে তুমি লোন নেবে সেটা। আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়। আর এখানে এই তিনটে দিয়ে পুরো ম্যাথটা সলভ করতে হবে, এই তিনটে দিয়ে। আর ফর্মুলা কি? যদি আমি এখান থেকে সরল সুদ বার করতে চাই, তো সরল সুদের ফর্মুলা কি হবে? সরল সুদের ফর্মুলা হবে পি গুণ আর গুণ টি বাই 100। খুব ইজি ফর্মুলা, পি গুণ আর গুণ টি বাই 100। মানে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করো, ধরো তুমি 500 টাকা রেখেছো, তুমি ব্যাংকে 500 টাকা রেখেছো, ঠিক আছে? কত পার্সেন্ট সুদের হারে? মনে করো 10% সুদের হারে রেখেছো। টাইম কত দিনের জন্য রেখেছো? মনে করো 3 বছরের জন্য রেখেছো। 500 টাকা রেখেছো 10% সুদের হারে 3 বছরের জন্য। তাহলে তুমি সরল সুদ কত পাবে? সরল সুদ মানে আই দিয়ে বোঝো না, আই ফর ইন্টারেস্ট, এই সরল সুদ। তো সরল সুদের আমি ফর্মুলা এখানে কি লিখেছিলাম? পি গুণ আর গুণ টি। তাহলে এখানে আমি এগুলো বসিয়ে দিই, পি গুণ আর গুণ টি বাই 100। তো এখানে এই দুটো জিরো আর এই দুটো জিরো যদি কেটে দিই, তাহলে কেটে গেল, উপরে দুটো জিরো নিচে দুটো জিরো। তাহলে এখানে আসছে 3 5 15 গুণ 10। তাহলে এখানে তুমি 3 বছরে 500 টাকা 10% হারে সরল সুদ পেয়ে গেলে 150 টাকা। তো এটা হচ্ছে তোমাদের সরল সুদের ফর্মুলা, মেইন যে ফর্মুলাটা এটা। আবার কখনো যদি তোমাদেরকে বলে যে সুদ আসল কত, সুদ আসল, সুদ আসল বলতে পারে, বা সমৃদ্ধি মূল বলতে পারে, সবৃদ্ধি মূল বলতে পারে। তো সেটা কি করে বার করবো? সেটা ফর্মুলা আর কিছু না, ভালো করে বোঝো। যেমন এই ম্যাথটা বেলায় বলি, 500 টাকা রেখেছিলাম, এখন কত পেলাম? সুদ 150 টাকা। তাহলে আমি টোটাল কত টাকা পাবো? টোটাল যে সুদ আসল, মোট টাকাটা কত, সেই টোটাল যে সুদ আসল মানে সুদ প্লাস আমার হচ্ছে আসল, সুদ প্লাস আসল, যেটা আমি সুদ পেলাম প্লাস যেটা আমি রেখেছিলাম। তো সব মিলিয়ে আমি রেখেছিলাম কত টাকা? 500 টাকা। আমার অ্যাকাউন্টে তো 500 টাকা ছিল, আর আমি 150 টাকা এখানে এক্সট্রা করে ব্যাংক থেকে পেলাম। তাহলে আমার এখন টোটাল কত টাকা হলো? 650 টাকা। তো এই হচ্ছে তোমাদের বেসিক দুটো ফর্মুলা। একটা হচ্ছে সুদ বার করার ফর্মুলা, একটা সুদ আসল বার করার ফর্মুলা। সুদ আসল বার করার ফর্মুলা যদি বলো কি হবে? পি প্লাস পি ইন্টু আর ইন্টু টি বাই 100। মানে এরকম, পি মানে হচ্ছে যে মেন টাকাটা আমি রেখেছিলাম, যেটা আমি এখানে দেখো এভাবে রাখলাম। আর সুদ মানে এটা, সুদটা আমি বার করে এখানে বসিয়েছিলাম। তো তোমরা আলাদা করে বার করতে পারো, বা ডাইরেক্ট এই ফর্মুলাটা দিলে সুদ আসল একবারে বেরিয়ে যাবে। পি আর তার পাশে পি প্লাস পি আর টি বাই 100, এই দুটো ফর্মুলা করলে হয়ে যাবে। এবার কোনো ম্যাথে আমি যেটা মুছে দিচ্ছি, এবার কোনো ম্যাথে মনে করো, ধরো তোমাকে শুধু বললো, সময় দিয়ে দিল, সুদের হার দিয়ে দিল, তোমাকে আসল টাকাটা জানতে হবে যে পি কত, এই ম্যাথে কত টাকা রেখেছিল। তখন কি ফর্মুলা হবে? তখন আবার তিনটে ফর্মুলা আছে। পি বার করার জন্য কি ফর্মুলা হবে? আর যদি কোনো ম্যাথে বলে সুদের হার কত, সেটা বার করার জন্য কি ফর্মুলা হবে? আর যদি কোনো ম্যাথে বলে টাইম কত, সেটা বার করার জন্য শর্টকাট কি ফর্মুলা হবে? তো কোনো ম্যাথে যদি বলে যে শুধু সবকিছু বলে দিয়েছে, পি বার করতে হবে, তো এখানে আই মানে হচ্ছে সুদ, মনে রাখবে যে আই মানে হচ্ছে সুদ। তো এখানে পি ডাইরেক্ট কি করে বার করবো? পি বার করার ফর্মুলা হচ্ছে আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। কি ফর্মুলা? আই ইন্টু 100 আর ইন্টু টি। এখানে প্রত্যেকের বেলায় একই ফর্মুলা হবে, আই ইন্টু 100, ওপরে গুলো একই থাকবে, আই ইন্টু 100। এবার দেখো ফর্মুলা কি ছিল, মেন সুদের ফর্মুলা কি ছিল? পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি আর টি বাই 100, ঠিক আছে? তো যখন আমাকে পি বার করতে দেবে না, তো পি বার চলে গেলে বাকি কি থাকলো? আর আর টি, সেই দুটো নিচে থাকবে। এবার যদি আমাকে আর বার করতে দেয়, তাহলে আই ইন্টু 100 তো আমি উপরে লিখবোই, এখানে আর আছে, তাহলে আর বাদ দিলে আর কি থাকলো? পি আর টি, তাহলে এখানে হয়ে যাবে পি ইন্টু টি। আর যদি আমাকে টাইম বার করতে দেয়, তাহলে আই ইন্টু 100 তো এখানে লিখবো, আর বাকি কি থাকবে? বাকি থাকবে হচ্ছে পি আর টি, থেকে টি চলে গেছে, তাহলে থাকবে পি আর আর, তাহলে এখানে বসে যাবে পি ইন্টু আর। তো ওই আগে যে দুটো ফর্মুলা বললাম আর এই তিনটে শর্টকাট ফর্মুলা, ব্যাস এই তিনটে, এই কটা ফর্মুলাই পুরো চ্যাপ্টারটা আমাদের সলভ হয়ে যাবে। তো দেখি ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে চ্যাপ্টারে।
এখানে কোশ্চেন নাম্বার 1 বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তো এখানে পি কত আছে? পি আছে হচ্ছে 15,000 টাকা। কত টাকা নিয়েছে ওরা? 15,000 টাকা নিয়েছে। আর সুদের হার কত আছে? সুদের হার হচ্ছে 12%। সুদের হার আছে 12%। আর সময় টাইম কত নিয়েছে? টাইম নিয়েছে 4 বছর। সময় কত নিয়েছে? 4 বছর। সময় হ্যাঁ 4 বছর। তাহলে জিজ্ঞেস করেছে যে 4 বছর পর সুদ কত দিতে হবে। তো সুদের জন্য ফর্মুলা কি ছিল? সুদের জন্য ফর্মুলা ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি আর টি বাই 100। তোমরা দেখছো যে ফর্মুলা এখানে দেখা যাচ্ছে যে পি আর টি বাই 100। তো এখানে পি কত আছে? পি আছে 15,000, বসিয়ে দিই। আর কত? আর হচ্ছে 12%। আর টাইম কত? 4 বাই 100। ফর্মুলা বসলো পি আর টি বাই 100। দুটো জিরো কেটে দিই। তাহলে এখানে আসছে 150 গুণ 12 গুণ 4। 150 গুণ 12 গুণ 4। এই তিনটাকে যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার এসে যাবে। 7,200। তাহলে এক্ষেত্রে আমাদের সুদ কত হলো? কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার আসলো 7,200। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2 বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে হিসাব করে দেখি। আচ্ছা, তো এই ম্যাথে পি কত বলেছে? 2,000 টাকা। এই ম্যাথে পি বলেছে 2,000 টাকা। আর কত দিয়েছে? আর দিয়েছে হচ্ছে 6%। এবার টাইমটা হিসাব করি। এই ম্যাথে একটু টাইমটা একটু সমস্যা আছে। টাইমটা কি বলেছে? 1 জানুয়ারি থেকে 27 মে। পুরো বছরের কথা বলে নি। 1 জানুয়ারি থেকে 27 মে। তো জানুয়ারি মাস কতদিন হয়? 31। ফেব্রুয়ারি মাস এটা কত সালে বলেছে? 2005। 2005 তো লিপ ইয়ার হয় না। লিপ ইয়ার সেগুলো হয় যেগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়। তো 2005 তো 4 দিয়ে যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, এটা জানুয়ারি মাস ধরে নিই। ফেব্রুয়ারি মাসের জন্য হবে 28 দিন। মার্চের জন্য হবে 31 দিন। কতদিন বলেছে? মার্চ, এপ্রিল, মে। মে অবধি। আচ্ছা, এপ্রিলের জন্য হবে 30 দিন। এবার মে মাসে কদিন আছে? মে মাসের জন্য কত বলেছে? 27 মে পর্যন্ত। 27 মে পর্যন্ত। তো প্লাস করি সবগুলো। 147। কিন্তু ভালো করে ভেবে দেখো, বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো যখন এরকম কোনো ডেট দেবে তো আমরা এখানে একটা দিন কম ধরবো। একটা দিন যখন এখানে 147 আসছে তাহলে আমরা ফাইনাল থেকে 146 দিন নেবো। কারণ মনে করো যদি বলে যে 31 তারিখ অবধি, তো আমরা 31 তারিখটা ধরতে হবে না বা 1 তারিখটা ধরতে হবে না। সেক্ষেত্রে এখানে আমরা 146 দিন পাচ্ছি টাইম। 100 যোগ করে কিন্তু 147 এসেছিল, কিন্তু আমরা নেবো 146 দিন। 146 দিন। এবার এই 146 দিনকে আমাদের ফর্মুলা যখন আমরা করবো না, তো তখন ফর্মুলাতে আমাদের কোনো দিনের হিসাব হবে না, যা হবে সব বছরের হিসাব হবে। দিন মাস এসব চলবে না, আমাদের বছর দিয়ে হিসাব করতে হবে। তো দিনকে যদি বছর নিয়ে যেতে হয়, ছোটবেলায় তোমরা শিখেছিলে দিনকে বছর নিয়ে যেতে গেলে 365 ভাগ হতো। তো এখানেও সেমই হবে। দিন হবে 146/365 বছর, মানে এটাকে আমরা বছরে কনভার্ট করে দিলাম, 365 দিয়ে ভাগ করে। ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে সুদ কত হবে। তো নর্মালি যা আমরা সুদের ফর্মুলা জানি তাই ফর্মুলা বসিয়ে দিই। সুদের ফর্মুলা কি? পি আর টি বাই 100। পি কত আছে? 2000 আছে। ঠিক আছে। আর কত আছে? 6% আছে। আর টাইমটা যেটা আছে না, ওটা ভগ্নাংশে আছে, 146/365। তো 146 টাকে আমরা এখানে বসিয়ে দেবো, আর 365টাকে নিচে বসিয়ে দেবো। আর ফর্মুলা যে নিচে তো 100 হয় ফর্মুলা অনুযায়ী, এটা আমরা জানি। তো এবার কাটাকুটি শুরু করি। এবার আমি একটা কথা বলছি, এটা মাথায় নিয়ে রাখবে, খুব ভালো করে মনে রাখবে। যখনই সরল সুদ কষা ম্যাথে দিন দেবে, সরল সুদ কষা ম্যাথে যখন দিন দিয়ে কোনো ম্যাথ দেবে না, তখন মনে রাখবে ওই নাম্বারগুলো 73 দিয়ে ভাগ যাবে। তোমাকে যে দিনগুলো দেবে না, বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে প্রায় সব ক্ষেত্রেই এই যে দিনের যে ম্যাথগুলো, এই নাম্বারগুলো যেমন এখানে 146 দিয়েছে না, এটা 73 দিয়ে ভাগ যাবে। কেন? দেখো 365কে যদি আমি ভাঙাই না, 365কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, দেখো 5 7 35 আর 3। তো এক্ষেত্রে এই 73টা আসছে। তো মনে রাখবে 73 দিয়ে এই দিনের নাম্বারটাকে ভাগ যাবেই। বেশিরভাগ ক্ষেত্রে 90% 95% ম্যাথে যখনই দিন দিয়ে কোনো অঙ্ক দেয় তখনই 73 দিয়ে এই নাম্বারগুলো ভাগ যায়। তো ফার্স্ট আমি এই জিরোগুলো একটু কেটে দেখি। প্রথমে জিরোগুলো কেটে নিই। এবার যদি আমি এখানে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা 4 হবে, 5 দিয়ে কাটলে এটা 73 হবে। আর এই 73 দিয়ে 146 কাটলে 2 হবে। 73 দুগুণে 146। তোমরা যদি মুখে না করতে পারো, রাফে ভাগ করে দেখে নেবে। তো ফাইনালি এখানে আমার অ্যান্সার কত আসলো? 6 দুগুণি 12, 4 12 48। তাহলে এর অ্যান্সার কত আসলো? 48 টাকা। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার 48 টাকা। নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 3 বলেছে বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল কত হবে? আচ্ছা, এখানে পি কত দিয়েছে এই ম্যাথটাতে? পি দিয়েছে 960 টাকা, 960 টাকা। আচ্ছা, আর কি দিয়েছে? সুদের হার, সুদের হার কত দিয়েছে? আর কত দিয়েছে? আর দিয়েছে 8.31%, 8.31%। আর টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে 1 বছর 3 মাস, টাইম দিয়েছে 1 বছর 3 মাস। সেম ম্যাথ আগেরটার মতো, শুধু দিন ছিল, এটা মাসে আছে। 1 বছর 3 মাস মানে 1 বছর মানে কত মাস হয়? 12 মাস হয়। তার সাথে আরো 3 মাস প্লাস করে দাও, 12 আর 3 15 মাস। তাহলে 15/12, মাস থেকে বছর নিয়ে আসতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। আমাদের কাছে আসলো 15 মাস, 1 বছর 3 মাস মানে 15 মাস। 15 মাসকে যদি আমি এবার বছর নিয়ে যেতে চাই তাহলে 12 দিয়ে ভাগ করে দেবো। আর এটাকে যদি আমি ভাঙিয়ে নিই, 3 8 24 আর 1 25, 25/3%। তো এবার চেয়েছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে টোটাল টাকাটা, মানে কি আমি যে টাকাটা রেখেছিলাম আর তার সাথে ব্যাংক যে টাকাটা সুদ দিয়েছে, টোটালটাকে আমাকে হিসাব করে বলতে হবে যে কত টাকা আসছে। তার ফর্মুলা ছিল পি, আর এখানে পি ইন্টু আর, আর কত আছে 25, 3টাকে নিচে লিখি, আর টাইম কত আছে 15, আর 12টাকে নিচে লিখি, আর এখানে তো ফর্মুলার জন্য 100 হয়। আমি আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে পি, এই পুরোটা হচ্ছে আর 25/3, আর এই 15/12টা হচ্ছে টাইম, আর এই 100টা ফর্মুলার জন্য। তো এবার আমি কাটাকুটি শুরু করি। এটা তো কিছু করার নেই, এটা তো 960 যেমন আছে এরকম বসে যাবে প্লাসে। এগুলোকে সলভ করে যেটা আসবে সেটা এখানে বসিয়ে দেবো। তো ফার্স্টে এই 0 একটা 0 কেটে নিই। 3 দিয়ে যদি আমি 15কে কাটি, 3 5 15 আসলো। এই 5 দিয়ে যদি আমি 10কে কাটি, কত আসছে? 2 আসছে। আচ্ছা, 12 ঘরের নামতে 96 যায়, 8 12 96, 12 দিয়ে আমি এটাকে কাটি, এটা আসছে 8। আর এই 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে আসছে 4। তাহলে এখানে বাড়ছে কি? 4 আর 25, 4 আর 25, 4 25 100। তো 960 প্লাস 100 যোগ করলে কত আসছে? 1060 টাকা। তাহলে 960 টাকা এত পার্সেন্ট সুদের হারে 1 বছর 3 মাসে হয়ে যাবে কত? টোটাল সবৃদ্ধি মূল হয়ে যাবে 1060 টাকা। পরের ম্যাথ 4 নম্বর কোশ্চেন বলেছে উৎপন্নভূতার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% হার 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে দেখি। তো উনি কত টাকা ধার নিয়েছে? 3200 টাকা। 3200 টাকা উনি ধার নিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত? সুদের হার 6%, সুদের হার 6%। টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে 2 বছর, টাইম দিয়েছে 2 বছর। 2 বছর পর ওনাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। এটা একদম সহজ ম্যাথ, ঠিক আগেরটার মতো না। আগেরটাতে তো নাম্বারগুলো একটু কঠিন ছিল, এটাতে তো একদমই সহজ নাম্বার দিয়েছে। 3200 গুণ আর ইন্টু টি, আর ইন্টু টি বাই 100। পরের লাইনে এই 0 এই 0 কেটে দিলাম, এখানে যেমন 3200 ছিল সেটা বসে গেল, প্লাস এবার এগুলোকে আমরা গুণ করবো। 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 4 হাতে 2, 3 বারং 34 আর 2 38। তোমরা যদি মুখে মুখে গুণ না করতে পারো রাতে করে নেবে, কোনো অসুবিধা নেই। 6 দুগুণি 12, 6 দিয়ে গুণ করে 12 পেলাম, 12 সাথে 32 গুণ করলাম, 12 দুগুণি 24, 4 হাতে 2, 3 বারং 34 হাতে 38। তো এবার এই দুটোকে যদি যোগ করি 3200 প্লাস 384, তাহলে যোগ করলে আসছে 3584 টাকা। তাহলে ওনাকে 3200 টাকা তো দিতেই হবে ফেরত, প্লাস 384 টাকা ওনাকে সুদ হিসাবে ফেরত দিতে হবে। তো কোশ্চেন নাম্বার 4 শেষ। এবার করবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পান। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখুন। আচ্ছা, তো এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে হচ্ছে 5.25%, 5.25% রেট অফ ইন্টারেস্ট। টাইমও বলে দিয়েছে, টাইম বলেছে 2 বছর, 2 বছরের জন্য উনি টাকা রেখেছিলেন। আর সুদ, সুদও বলে দিয়েছে, সুদটাও বলে দিয়েছে 840 টাকা, 840 টাকা। তাহলে কোশ্চেন কি বলেছে? কোশ্চেন জানতে চাইছে যে উনি রেখেছিলেন কত টাকা, পি কত। এই ম্যাথে যে আমরা ফর্মুলা করছিলাম না, পি আর টি বাই 100, পি মানে যেটা আসল ছিল, তো জানতে চাইছে উনি রেখেছিল কত টাকা। তো আমরা যে ফর্মুলা করেছিলাম শর্টকাট পি, পি বার করার জন্য কি লিখেছিলাম ফর্মুলা? ফর্মুলা ছিল পি ইকুয়াল টু আই ইন্টু 100, আই ইন্টু 100। আই মানে কত? 840, যেটা সুদ, এর সাথে 100 গুণ, আর নিচে কত ছিল? নিচে ছিল আর ইন্টু টি। পি এর বেলা পি, যেমন ফর্মুলা কি ছিল? পি আর টি বাই 100। তো এক্ষেত্রে তো এখানে এসে গেছে পি, টিটা চলে এসেছে, তাহলে বাকি তুমি নিচে বসবে আর আর টি। আর কত আছে? 5.25, আর টাইম কত আছে? 2 বছর। এবার এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। তো দেখো এখানে 5.25 আছে, এই পয়েন্ট যদি তুলে দিই তাহলে এখানে নিচে 100 আসার কথা, বাট 525 তো অলরেডি নিজেই নিচে রয়েছে, তাই সেক্ষেত্রে আমি এখানে 100 না লিখে এটাকে উল্টো উপরে 100 লিখে দিতে পারি। ঠিক আছে,
যখন এরকম কোনো ম্যাথ থাকবে এবং ভগ্নাংশের নিচেরটায় নিচে যদি দশমিক থাকে তো তার দশমিক তার তলায় না বসে আমরা ডাইরেক্ট দশমিক উপরে বসাতে পারি। তো এবার আমি কাটাকুটি শুরু করি, এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। তো এখানে 2 দিয়ে ফার্স্টে কাটি, এটা আসছে 42, 2 দিয়ে কাটলে একটা 42 আর শূন্যটা পাশে বসে গেল, কারণ এটা 840 ছিল। এবার 5 দিয়ে কাটা শুরু করি, দেখো 5 দিয়ে কাটলে কত আসছে, এটা 5 দিয়ে কাটলে এটা আসছে 105, আর 5 দিয়ে কাটলে এটা আসছে 20। আবার যদি 5 দিয়ে কাটি এটা হবে 21, 5 দিয়ে কাটলে আসছে 20। এবার 21 আর 42 তো কাটা যায়, 21 আর 42, 21 দুগুণই 42 আর শূন্যটা পাশে বসে গেল। তাহলে এই ম্যাথে পি কত আসলো, 20 গুণ 20 গুণ 20, 20 গুণ 20 গুণ 20 করলে অ্যান্সার আসে 8000 টাকা। তাহলে উনি কত টাকা রেখেছিল, উনি রেখেছিল 8000 টাকা, যেটা ওনার 2 বছরের সুদ পেয়েছিল 840 টাকা। তো এই কোশ্চেনের অ্যান্সার আসলো 8000 টাকা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তিনি 378 টাকা তাকে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? আচ্ছা, তো এখানেও সেম রেট অফ ইন্টারেস্ট বলেছে 12%, আর টাইম কি বলেছে, টাইম বলেছে 1 মাস, টাইম বলেছে 1 মাস। আমরা জানি এটাকে মাসের থেকে বছরে কনভার্ট করতে হবে। 1 মাস মানে বছর মানে কত মাস, 12 মাস। তাহলে এটাকে মাস থেকে যদি বছরে কনভার্ট করতে কি করবো, আমরা এটাকে 12 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তো আমরা এটাকে লিখবো 1/12 বছর, 1/12 বছর। আর সুদ এখানে দিয়ে দিয়েছে, সুদ কত দিয়েছে, 378 টাকা, 378 টাকা ওকে সুদ দিতে হয়, 378 টাকা ওকে সুদ দিতে হয়। তো সেম এখানে জানতে চাইছে যে গৌতম কত টাকা ধার নিয়েছিল, কত টাকা তিনি ধার নিয়েছিলেন। তো পি বার করার ফর্মুলা কি, পি বার করার ফর্মুলা হচ্ছে i ইন্টু 100, i ইন্টু 100 বাই আর ইন্টু টি, আর ইন্টু টি, আর কত আছে 12% আছে, আর টাইম কত আছে 1/12। এটা ক্যালকুলেশন তো বহুত ইজি দিয়েছে, কারণ দেখো এখানে তোমরা 12 আর 12 কেটে দাও, তাহলে নিচে কত থাকলো, 1 থাকলো। তাহলে 378 আর 100 গুণ করলে কত হয়, 37,800, আর নিচে 1 লিখতেও পারো বা ডাইরেক্ট পরের লাইনে 37800, মানে এই লাইনটা করলে হয় না করলে হয়। দেখো 12 12 কেটে গেল, নিচে 1, নিচে 1 লেখা না লেখা একই ব্যাপার। তো আমি একটা লাইন লিখে দিলাম যে 37,800 বাই 1। তো পরের লাইনে পি আসছে 37,800, তাহলে গৌতম কত টাকা ধার নিয়েছিল, 37,800 টাকা, যেটা ও প্রতি মাসে যার জন্য ওকে সুদ দিতে হয় 378 টাকা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 শেষ। এবার কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 বলেছে বার্ষিক 6% হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে লিখুন। এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে বললাম, কারণ এটা অনেকবার এমসিকিউ তে আসে, শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে, বা অনেক সময় সত্য মিথ্যাতেও আসে। তো বলেছে বার্ষিক 6% হার, এখানে কিছু দেয়নি, ভালো করে বুঝুন। এখানে শুধু রেট অফ ইন্টারেস্ট বলেছে 6%, আর জিজ্ঞেস করেছে টাইম কত হবে, আর কিছু কিন্তু বলেনি। বলেছে যে টাকাটা দ্বিগুণ হবে। আচ্ছা, টাকা দ্বিগুণ হওয়ার মানে কি, ভালো করে বোঝো কনসেপ্টটা। ধরো তুমি 1000 টাকা ব্যাংকে রাখলে, তো বছরের শেষে গিয়ে দেখলে যে তোমার ব্যাংকে 2000 টাকা হয়ে গেছে, এরকম ব্যাপার। 1 বছর 2 বছর কোনো টাইম পরে গিয়ে দেখলে তোমার ব্যাংকে 2000 হয়ে গেছে। তো এবার ভালো করে ভেবে বলো যে তুমি তুমি রেখেছিলে কত, 1000 টাকা, তাই তো। আর ব্যাংক ব্যাংক তোমায় কত দিয়েছে, ব্যাংক কি তোমায় 2000 দিয়েছে, না, ব্যাংক কিন্তু তোমায় 1000 টাকা দিয়েছে। এই দুটো মিলে তোমার অ্যাকাউন্টে হচ্ছে 2000 টাকা। বোঝা গেল না, বুঝতে পারলে না? তুমি রেখেছিলে 1000 টাকা আর ব্যাংক তোমায় দিয়েছে 1000 টাকা, দুটো মিলে ডবল হচ্ছে টাকাটা। মানে তুমি বলছো যে আমার অ্যাকাউন্টে 1000 টাকা ছিল, এখন হয়ে গেছে 2000 টাকা। তার মানে ব্যাংক কিন্তু তোমায় 2000 টাকা দেয়নি, ব্যাংক দিয়েছে তুমি যা রেখেছিলে, ব্যাংক তোমার সেম টাকাটাই ফেরত দিয়েছে। তাহলে এই টাইপের ম্যাথ যখন বলবেন টাকা দ্বিগুণ হয়ে যাবে, টাকা যখন দ্বিগুণ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি ধরি পি হচ্ছে এক্স টাকা, পি হচ্ছে এক্স টাকা, মানে আমি এক্স টাকা রেখেছিলাম, আর সুদ কত পাবো, সুদও এক্স টাকা। কেন ধরলাম বুঝতে পারলে, মানে তুমি রেখেছিলে এক্স টাকা, ব্যাংক তোমায় দিয়েছে এক্স টাকা, তবে তো টাকা ডবল হচ্ছে। তুমি যদি 1000 টাকা রাখো, ব্যাংক তোমায় যদি 1000 টাকা দেয়, তবে তো টাকা ডবল হচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি রেখেছিলে কত, এক্স টাকা, আর ব্যাংক রেখেছিল কত, ব্যাংক তোমায় দিয়েছে এক্স টাকা, তো দুটো মিলে টাকাটা ডবল হচ্ছে। বোঝা গেল? তো এবার আমি কি বার করতে বলেছি, টাইম বার করতে বলেছি। তো টাইমের ফর্মুলা বসিয়ে দিই। টাইমের ফর্মুলা কি, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। পি কত আছে, পি আছে এখানে এক্স টাকা, আর টাইম কত 6, তাহলে এক্স আর এক্স কেটে দিই। এবার এদের দুজনকে কাটি, এদের দুজনকে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 50, আর তো ভাগ করা যাচ্ছে না। তাহলে অ্যান্সার আসছে 50/3। তো 50/3 কে যদি আমি ভাঙাই, 50/3 কে যদি আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দিই, তাহলে কত হবে, 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3। দেখো তোমরা অ্যান্সারটা এরকম ছাড়তে পারো যে 16 পূর্ণ 2/3 বছর, কিন্তু আমি বলবো এটাকে আটটু ভালো করে লিখে নাও। তো অ্যান্সার যখন লিখবে না, তোমরা যখন অ্যান্সার লিখবে, এখানে পাশে করে দিচ্ছি, অ্যান্সার যখন লিখবে এখানে লিখবে যে দেখো 16 পূর্ণ 2/3 বছর, 16 পূর্ণ 2/3 বছর, আর 16টাকে বছরে রেখে দাও। আর এই যে 2/3 আছে না, ভগ্নাংশটা 2/3টা, এটাকে আমি মাসে কনভার্ট করে দিচ্ছি।
দেখো 2-3 বছরকে যদি মাসে কনভার্ট করতে হয় তাহলে আমাকে 12 দিয়ে গুণ করতে হবে, আর 3 দিয়ে যদি 12কে কাটি কত আসছে 4, তাহলে অ্যান্সার আসছে 8 মাস। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসছে 16 বছর 8 মাস। 16 বছর 8 মাসে তোমার টাকাটা দ্বিগুণ হয়ে যাবে 6% রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই কোশ্চেনটা ইউজি ছিল, শেষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলে 3.5 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করে দেখি। আচ্ছা, তো এখানে তোমাকে কি বলেছে, এখানে শুধু বলেছে টাইমটা কত দিয়েছে 6 বছর। এই ম্যাথে শুধু টাইমের কথাই বলে দিয়েছে 6 বছর, টাইম বলেছে 6 বছর। আচ্ছা, আর কি বলেছে, আর বলেছে যে টাকাটা ও ধার নিয়েছিল সুদ হয়েছে তার 3.5। তো এখানে আমি ধরি ও পি নিয়েছিল এক্স টাকা, টাকা ধার নিয়েছিল এক্স টাকা, আর সুদ কত হয়েছে এক্স গুণ 3.5। তাই তো বলেছে যে টাকা 3.5, মানে 3x/8 টাকা, এইটা হচ্ছে ওর সুদ। ও টাকা নিয়েছিল এক্স টাকা, আর এখন সুদ হয়ে গেছে মূলে যে টাকাটা নিয়েছিল আসলে 3.5, মানে 3x/8 টাকা। তো আমাকে জিজ্ঞেস করেছে যে রেট অফ ইন্টারেস্ট কত ছিল, সুদের হার কত ছিল। তো সুদের হার বার করার ফর্মুলা কি, সুদের হার বার করার ফর্মুলা হচ্ছে কি সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100, আর নিচে পি ইন্টু টি, পি ইন্টু টি এক্স। তো পরের লাইনে এখানে যদি আমি কাটাকুটি স্টার্ট করি, তো আরেকটা লাইন আমি করে নিই, ম্যাথটা কাটা সুবিধা করার জন্য ম্যাথটা আরেক লাইন করে নিই। তো আমি 3x আর 100টাকে এখানে রেখে দিচ্ছি, আর যেহেতু 8টা ভাগে ছিল তাই 8টাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, এরকম রেখে দিলাম। মানে 3x এর নিচে 8 ছিল আর পুরোটা ছিল, এই 8টাকে আমি নিচে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার কাটাকুটি স্টার্ট করি। ফার্স্টে x আর x কেটে নিই, 3 দিয়ে কাটলে 3 দুগুণই 6, 2 দিয়ে কাটলে এটা আসছে 50, তাহলে রইলো কি 50 আর 8। আরো কাটি, 2 দিয়ে কাটলে এটা কত আসছে, 2 দিয়ে কাটলে এটা আসছে 25, 2 দিয়ে কাটলে এটা আসছে 4, আর যাচ্ছে না ভাগ, তাহলে আসছে 25/4। আর 25/4 কে যদি আমি ভাঙাই, 25/4 কে আমি এখানে করে দিচ্ছি, 25/4 কে যদি আমি ভাঙাই তাহলে অ্যান্সার আসছে 6 পূর্ণ 1 4%। তাহলে 6 পূর্ণ 1 4%। তাহলে এই ম্যাথটার সুদের হার কত ছিল 6 পূর্ণ 1 4%। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেন, তবে তার বছর বাবদ সুদ কত টাকা বাঁচবে হিসাব করে দেখি। আচ্ছা, কোশ্চেনটা বলেছে একটা লোক আছে যে কত টাকা ধার নিতে চায়, 5,000 টাকা, 5,000 টাকা ধার নিতে চায়। ঠিক আছে, 5,000 টাকাও ধার নিতে চায়। ওকে, আচ্ছা, টাইম কত, টাইম হচ্ছে 1 বছর, কারণ বলেছে তার বছরে সুদ। বছরে যখনই বলবে, বছর মানে এখানে 1 বছরের কথা বলেছে। ঠিক আছে, যদি বছর শুধু বছর বলে, কোনো কথা না বলে, বা ইয়ারলি বলে শুধু বছর, তাহলে সেক্ষেত্রে 1 বছরের কথা বলছে। আর এখানে সুদের হার ভালো করে দেখো, দুটো আছে, একটা আছে 7.4% আর একটা আছে শুধু 4%। একটা 7.4%, একটা শুধু 4%। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। লোকটা 5,000 টাকা ধার নিতে চায় 1 বছরের জন্য, যদি ব্যাংক থেকে নেয় তাহলে 7.4% রেট করবে, আর যদি কৃষি সমিতি ওদের সমিতি থেকে নেয় তাহলে 4% রেট করবে। তাহলে লোকটা যদি ব্যাংক থেকে না নিয়ে এখান থেকে নেয় তাহলে ওর কত পার্সেন্ট কমবে, এটা হচ্ছে মেন কথা। তো আমি এখানে একটু শর্টে লিখেছি, তোমরা এখানে এই জায়গাটা লিখে নেবে যে আর ব্যাংকের ক্ষেত্রে 7.4% আর কৃষি সমিতির ক্ষেত্রে 4%। তো লোকটার বাঁচবে কত টাকা সেটা হিসাব করে দেখি। তো লোকটা কত টাকা বাঁচবে এটা হিসাব করার জন্য আমাকে মেইনলি কি করতে হবে, আমাকে মেইনলি করতে হবে যে এটা 7.4% কত আসছে আর এটা 4% কত আসছে, ওই দুটোকে বাদ দিলেই তো হয়ে যাবে। তো এটা আমরা একটু আটটু শর্ট প্রসেসে করতে পারি। কিভাবে দেখো, আমি যদি দুটোর একবারে ডিফারেন্স করে দিই তাহলে এক্ষেত্রে ম্যাথটা আসতে পারে 5,000 গুণ আর, আর এর যে জায়গাটা আছে এখানে আমি যে সুদের হারটা আছে এটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, আর টাইম 1 বছর, 1 বছরই ছিল, বাই 100। কি করলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন বলেছিল যদি ব্যাংক থেকে ধার নেয় তাহলে ওকে 7.4% রেট দিতে হবে, আর যদি কৃষি সমিতি থেকে ধার নেয় তাহলে ওকে 4% রেট দিলেই চলবে। তো বলেছে যে কত টাকা বাঁচবে, তো আমি এই রেটটার এই রেটটার ডিফারেন্সই তো মেনলি চেয়েছে, তো ওই রেট ওই সুদের হারটা এই সুদের হারটাকে আমি মাইনাস করে দিলাম, তাহলেই হয়ে গেল। তো এই 0 আর এই 0 কেটে দিই, এখানে দুটো 0, এখানে দুটো 0 উপর নিচে কেটে গেল, তাহলে রইল কত 50 ইন্টু 7.4 থেকে যদি শুধু 4 বাদ দেয়, 7.4 থেকে যদি শুধু 4 বাদ দেয় তাহলে হবে 3.4, তাহলে আসছে 3.4। আর এই 1টা গুণ করে লাভ নেই, 1 দিয়ে গুণ করা মানে সেমই থাকা। প্লাস এবার তাহলে এই দুটো গুণ করে দিলে অ্যান্সার এসে যাচ্ছে, এই দুটোকে গুণ করলে অ্যান্সার আসছে 170 টাকা। তাহলে দেখো লোকটার কত টাকা বেঁচে গেল, লোকটার বেঁচে গেল 170 টাকা। ঠিক আছে, যদি ও ব্যাংক থেকে নিত তাহলে ওকে 170 টাকা বছরে বেশি টাকা দিতে হতো, যেহেতু কৃষি সমিতি থেকে নিয়েছে ওর 170 টাকা বেঁচে গেল। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 10, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমাকে বলেছে পি দিয়ে দিয়েছে, পি বলেছে 292 টাকা, কি বলেছে, পি বলেছে 292 টাকা। আচ্ছা, টাইম, টাইম এখানে বলেছে একদিন, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, একদিন বলেছে কিন্তু। তো দিন থেকে বছর নিয়ে ফর্মুলা কি, একদিন মানে কত, একদিন মানে এক বছর মানে 365 দিন। তো এই 365 দিন দিয়ে একে ভাগ করলে তবে এটা বছরে কনভার্ট হবে, তাহলে এটা হবে 1/365 বছর, ঠিক আছে। আচ্ছা, সুদ কত দিয়েছে, সুদ বলেছে 1 পয়সা, সরি সুদ বলেছে 5 পয়সা, সুদ বলেছে 5 পয়সা। তো 5 পয়সাকে যদি আমি বছর টাকাতে নিয়ে যাই, পয়সা টাকার মধ্যে রিলেশন কি, 1 টাকা 100 পয়সা, 1 টাকা 100 পয়সা। তো 5 পয়সাকে যদি আমি টাকায় নিয়ে যেতে চাই তাহলে হবে কত, 5/100 পয়সা, ঠিক আছে, সরি 5/100 টাকা, 5/100 টাকা। এবার আমাকে বার কি করতে হবে, আমাকে বার করতে হবে সুদের হার। তো সুদের হার বার করার ফর্মুলা কি, সুদের হার বার করার ফর্মুলা হচ্ছে আর সমান সমান আই ইন্টু 100, আই ইন্টু 100, আর নিচে পি ইন্টু টি, পি ইন্টু টি, টি কত 365, 1/365। তো যা যা ফর্মুলা ছিল আমরা সেগুলো বসালাম। আর সমান সমান আই ইন্টু 100, আই মানে সুদ, সুদ ইন্টু 100 আর বাই পি ইন্টু টি। তো এখানে তো দেখো 100 আর 100 এমনি কেটে যাচ্ছে, সেম সেম আছে। আচ্ছা, 292 আর 365, আমি বলেছিলাম যে যেগুলো দিন দিয়ে আসবে সরল সুদ কষা ম্যাথে, যেগুলো যে সরল সুদ কষার ম্যাথে যেগুলো দিন দিয়ে আসবে অঙ্ক, সেই নাম্বার গুলোকে 73 দিয়ে ভাগ করা যাবে। কত দিয়ে ভাগ করা যাবে, 73 দিয়ে। তো 73 দিয়ে যদি আমি একে ভাগ করি, এদেরকে যদি ভাগ করি, 73 দিয়ে ভাগ করলে এটা আসছে 4। দেখো 73 কে যদি 4 দিয়ে গুণ করি, 3 4 12 2 হাতে 1, 4 7 28 29, এটা আসছে। আর 73 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 73 গুণ 5 যদি করি তাহলে আসছে 365, তাহলে একে কাটলে আসছে 5। তাহলে ফাইনালি এখানে আর সমান সমান কি থাকছে, দেখো উপরে থাকছে 5 শুধু, আর নিচে থাকছে 4 গুণ 1 এর 5। তো পরের লাইনে কি হবে, আর সমান সমান, আর সমান সমান এই 5টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, কারণ এটা ভগ্নাংশে আছে। তাহলে নিচে থাকবে শুধু 4 গুণ 1, আর উপরে চলে যাবে 5 গুণ 5, কারণ এটা ভগ্নাংশের নিচে রয়েছে 1/5, এটা উপরে গিয়ে অনন্য হয়ে গেল, 5টা উপরে চলে গেল। তো পরের লাইনে কি আসছে, আর সমান সমান 5 5 25/4। তো 25/4 কে যদি আমি ভাঙাই তাহলে কত আসছে, আসছে 6.14%। তাহলে এখানে সুদের হার কত আসছে, 6.14%। এই কোশ্চেনটা এই অবধি ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 বলেছে বার্ষিক 8% হার সরল সুদে কত টাকা, কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। বার্ষিক সুদের হার এখানে বলে দিয়েছে 8%, আর টাকা পি বলে দিয়েছে 600 টাকা, আর সুদও বলে দিয়েছে, সুদ বলেছে 168 টাকা। আর কি বলেছে, আর বলেছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আরও দিয়ে দিয়েছে, আর বলেছে 8%, আর বলেছে 8%। তো জিজ্ঞেস করেছে কত বছরে এটা সম্ভব হবে, 600 টাকা 8% সুদের হারে কত বছরে 168 টাকা হবে। তো সুদের মানে টি চাই, খুব ইজি ম্যাথ এটা, টি বার করতে বলেছে। তো টি এর ফর্মুলা কি, টি এর ফর্মুলা আই ইন্টু 100, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, পি ইন্টু আর, পি ইন্টু আর, ঠিক আছে। তো ফার্স্টে এই জিরো আর এই জিরো, আর এই জিরো এই জিরো কেটে দিলাম, নিচে দুটো জিরো উপর দুটো জিরো কেটে বাদ হয়ে যাবে। এবার যদি আমি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে এটা আসছে 21, এখানে 21 এখানে 6, দুজনে 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 দুগুণই 6, 3 7 21। তাহলে টাইম কত লাগছে, টাইম লাগছে 7/2 ইয়ার্স, মানে 7/2 বছর। তো এটাকে যদি ভাঙাই তাহলে কত আসছে, 3.1 বছর, মানে 3.1 বছর বা 3.5 বছর। বা যদি আমি এখানে সময় লিখি, টি সমান সমান কত হবে, 3 বছর 6 মাস, 3 বছর 6 মাস বা 3.5 বছর রাখতে পারে, এরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই, 3.1 বছর। পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 12 বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে ছিল। আচ্ছা, তো আমি এখানে রেখেছিলাম কত টাকা, 800 টাকা, ব্যাংকে রেখেছিলাম কত টাকা, 800 টাকা। আচ্ছা, টাইম কত বলেছে, টাইম তো বার করতে বলেছে, আর রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 10%, সুদের হার দিয়েছে 10%, সুদের হার এখানে দিয়েছে 10%। আচ্ছা, এখানে সুদ কত বলেছে, 800 দিয়ে 1200 পাই, 800 টাকা রেখেছিলাম হয়ে গেছে 1200 টাকা। তাহলে সুদ বার করতে গেলে তো আমাকে বিয়োগ করে বার করতে হবে, তাহলে সুদ হচ্ছে এখানে 400 টাকা। এই জায়গাটা বোঝা গেল, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো রেখেছিল 800 টাকা হয়ে গেছে 1200 টাকা, হ্যাঁ রেখেছিল 800 টাকা হয়ে গেছে 1200 টাকা। তো জিজ্ঞেস করেছে যে এটা কত বছরে হয়েছে, তো সুদ তো শুধু 400 টাকা, কারণ আমি তো 800 টাকা তো আমি নিজে রেখেছিলাম, 800 টাকা তো আমি নিজে রেখেছিলাম, আর পেয়েছি এখন আমি 1200 টাকা, তাহলে এক্সট্রা কত পেলাম, 400 টাকা।
সেই 400 টাকাটাই আমার সুদ। তো আমাকে এখানে টাইম বার করতে বলেছে। টাইমের ফর্মুলা কি? টাইমের ফর্মুলা হচ্ছে i ইন্টু 100, i ইন্টু 100, নিচে p ইন্টু r, p ইন্টু r, p ইন্টু r, r কত 10%, ঠিক আছে। নিচে একটা জিরো উপরে একটা জিরো কেটে দিই, নিচে দুটো জিরো উপরে দুটো জিরো কেটে দিই, তাহলে এখানে 4 আছে, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8 আর 2 দিয়ে কাটলে এটা আসছে 5। খুব ইজি ম্যাথ ছিল এটা, 5 বছর। তাহলে 5 বছরে সেটা 800 টাকা 1200 টাকা হয়ে যাবে 10% ইন্টারেস্ট, ঠিক আছে। নেক্সট ম্যাথ, কোশ্চেন নাম্বার 13, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে যদি সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করবে। এই ম্যাথসটা একটু বড় আছে আর এই ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো এই ম্যাথসটা বেলা ধরি, এখানে আমি ধরি যে আসল বা যেটা মূলধন হয়, আসল বা মূলধন যেটা হয় সেটাকে আমি ধরে নিই পি টাকা, আর সুদের হার যেটা সুদের হার হয় সেটাকে আমি ধরে নিই r%, ঠিক আছে। তো এখানে ধরে নিই যে আসল যেটা ধরেছিলাম সেটা পি টাকা আর সুদের হার হচ্ছে r%। তো সময় এখানে দুটো দিয়েছে, এখানে সময় দুটো দিয়েছে, একটা বলেছে 4 বছর ও 7 বছর, আর সুদ আসল যেটা সুদ আসল হয়ে যাচ্ছে সেটা 4 বছরে কত হচ্ছে, 4 বছরে হচ্ছে 6200 টাকা আর 7 বছরে 7100 টাকা। 4 বছরে হচ্ছে 6200 টাকা আর 7 বছরে হচ্ছে 7100 টাকা। 4 বছরে 6200 টাকা, 7 বছরে 7100 টাকা। তো এবার এটাকে আমি এখানে সলভ করব প্রশ্ন অনুসারে। তো প্রথমে এখানে ফর্মুলা লিখি, 4 বছরে পি টাকাটা কত হবে দেখি। ফর্মুলা কি, পি প্লাস পি ইন্টু আর ইন্টু টাইম বাই 100 বাই নিচে 7 বছরে কত হবে লিখি, পি প্লাস পি ইন্টু আর ইন্টু 7 বাই 100 সমান সমান 4 বছরে হয়েছিল 6200 টাকা, 7 বছরে হয় 7100 টাকা। দেখো আমি কি করলাম, ভালো করে আবার বুঝে নাও। এটা হচ্ছে বলেছিল যে 4 বছরে 6200 টাকা, তো 4 বছরে যে টোটাল সুদ আসলে ফর্মুলা লাগিয়েছে উপরে পি প্লাস পি আর টি বাই 100, ডি মানে 4, আর নিচেও সেম লিখেছি পি আর টি বাই 100, সেখানে টি হচ্ছে 7 আর এই টাকা দুটোকে এপাশে লিখেছি। তো পরের লাইনে ভালো করে দেখো, ওপরের থেকে দেখো পি কমন আছে, এর কাছেও পি আছে এর কাছেও পি আছে। তো যদি আমি এখান থেকে পি কমন নিই তাহলে কি থাকছে, এখানে থাকবে 1 প্লাস এখানে পি চলে গেছে তাহলে হয়ে যাবে 4r বাই 100, আর নিচে থেকেও যদি আমি পি কমন নিই এই নিচেটা থেকে তাহলে এখানেও সেম হবে 1 প্লাস এখান থেকে পি চলে গেলে থাকবে 7r বাই 100, আর এখানে এর নিচে দুটো জিরো আর উপরে দুটো জিরো যদি কেটে দিই তাহলে আসছে 62 বাই 71। এই জায়গাটা আরেকবার ভালো করে বুঝে নাও, এখানে পি ছিল আর এখানে এই যে পি ছিল না, পি দুটোকে আমি কমন তুলে নিয়েছি, কমন তুলে এখানে নিয়েছি, তাহলে পি গুলো বেরিয়ে গেছে, এখানে বসেছে 1 আর এখানে থেকে পি চলে গিয়ে এটা বসেছে, আর নিচে এই যে পি ছিল না এই পিটা আর এই পিটাকেও আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে হয়ে গেছে 1 আর এখান থেকে পি চলে গিয়ে এটা আসছে। তাহলে পরের লাইনে এই পি আর এই পি কেটে গেল, এই পি আর এই পি কেটে গেল, বাকিটা আমি পাশে করে দিচ্ছি। তো দেখো এবারে পরের লাইনে কি থাকছে, এখানে উপরে যদি আমি এখানে লসাগু করি, উপরে এখানে 100 আছে এখানে 1 আছে, তো শুধু এখানে 100 বসে গেল লসাগু, এর নিচে কিছু নেই বলে 100 এর সাথে এটা গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 100 প্লাস 4r, আর নিচেও সেমই হবে, নিচেও সেম আসছে 100, এখানে আসছে 100 কে 100 প্লাস 7r সমান সমান এপাশে কি ছিল 62/71, এখানে আসছে 62/71। এবার দেখো এর নিচেও 100 আছে এর নিচেও 100 আছে, 100 কেটে দিই, তো পরের লাইনে আসছে 100 প্লাস 4r আর নিচে আসছে 100 প্লাস 7r আর এখানে আসছে 62/71। এবার কোনাকুনি গুণ হবে, 71 এর সাথে এটা 62 এর সাথে এটা, 71 গুণ 100 প্লাস 4r আর 62 গুণ 100 প্লাস 7r। তো পরের লাইনে এবার 71 দিয়ে ভেতরে গুণ হবে, 71 এর সাথে 100 গুণ করলে আসছে 7100 প্লাস 71 এর সাথে যদি এটা গুণ করি 284r, এবার 62 দিয়ে যদি গুণ করি 6200 প্লাস 62 দিয়ে যদি গুণ করি 434r। এবার আমি আর গুলোকে একপাশে নিয়ে নেবো, নাম্বার গুলোকে একপাশে নিয়ে নেবো, তাহলে এখানে আসছে দেখো 284r মাইনাস একে পাশে নিয়ে আসি 434r আর ওপাশে আসছে 6200, এই 7100 টাকা আমি ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস 7100।
তো পরের লাইনে এই যে আর গুলো আছে এগুলো একপাশে নিয়ে আসলাম আর নাম্বার গুলোকে একপাশে নিয়ে গেলাম। তো পরের লাইনে এবার আমি এগুলোকে হিসাব করে দেখি। 434 আর আর এখানে আসছে 284 আর, এটা থেকে যদি বাদ দিই মাইনাস 150 আর, আর এটা থেকে যদি বাদ দিই মাইনাস 900, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আর সমান সমান 900 বাই 150, তাহলে আর সমান সমান এই দুটোকে যদি কাটাকুটি করি 6, তাহলে আর আসছে 6%। আমি এটা আরেকবার এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 4 বছরের যে সুদ আসলের ফর্মুলা সেটা লিখলাম, এখানে 7 বছরের সুদ আসলের ফর্মুলা লিখলাম, আর এখানে প্রশ্নে বলা ছিল যে 4 বছরে 6200 টাকা হয়, 7 বছরে 7100 টাকা হয়, সেটা এখানে বসালাম। তারপরে এগুলো কাটাকুটি করলাম, কাটাকুটি করে এখানটা সলভ করলাম, সলভ করার পর বাকিটা এখানে পুরোটা সলভ করে আর আসলো 6%। এখানে আমার সুদের হার এসছে 6%। তাহলে এখানে আমি একটা কোশ্চেনের অ্যান্সার এখানে আমি পেয়েছি। যে আমাকে জিজ্ঞেস করেছিল এই দুটো আমার মেন কোশ্চেন ছিল যে আসল কত টাকা আর সুদের হার কত টাকা। তো আমি এখানে সুদের হার পেলাম 6%, ম্যাথের এই হাফ পার্টটুকু হলো। এবার আমি এই জায়গাটা একটু মুছে আমি এখানে পিটা বার করে দিচ্ছি। এখানে পি কি করে বার করবো দেখো, প্রথমে যে আমি দুটো ইকুয়েশন লিখেছিলাম না, যে প্রথমটা লিখেছিলাম যে পি প্লাস পি ইন্টু আর ইন্টু 4/100, যেটা 4 বছরে বলেছিল 6200 টাকা হয়। তো আমি প্রথম সমীকরণটায় বসে এখান থেকে পি বার করে দিচ্ছি। তোমরা যদি চাও সেকেন্ডটা তো বসাতে পারো, ওতে কোনো অসুবিধা নেই, যে কোনোটা যদি বসো অ্যান্সার সেমই আসবে। তো এখানে দেখো পি প্লাস পি ইন্টু আর এর জায়গায় এখন 6 বসাবো, পি ইন্টু 6 ইন্টু 4/100 সমান সমান 6200 টাকা। তো পরের লাইনে এই 4 দিয়ে তো 100 কাটা যাবে, কত হবে 25 হবে। তাহলে এখানে কত আসছে পি প্লাস 6p/25 সমান সমান 6200 টাকা, 6200। পরের লাইনে এখানে লসাগু আসছে 25, এর নিচে কিছু নেই, তাই একবারে 25 বসে গেল। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 25 একে 25, সেই 25টা পি এর সাথে গুণ হয়, এটা হয়ে গেল 25p প্লাস এখানে রয়েছে 6p সমান সমান 6200। পরের লাইনে 25p আর 6p যোগ করে আসছে 31p, আর এই যে 25টা ছিল এটা এর সাথে কি গুণ হয়ে গেল 6200 গুণ 25। তো পরের লাইনে p সমান সমান 6200 গুণ 25/31। এবার 31 দিয়ে যদি 62 কে কাটি, 31 দুগুণী 62, তাহলে 31 দিয়ে যদি আমি একে কাটি তাহলে এটা আসছে 200। তো লাস্ট লাইনে p সমান সমান এখানে আছে 200 আর 25, 200 আর 25 গুণ করলে কত আসে 5000 আসে। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে আমার p কত আসলো, p আসলো 5000, আর সুদের হার কত আসছে r%। তো এই ম্যাথটা সলভ করার পর আমরা লিখে দেবো যে আসলের পরিমাণ ছিল 5000 টাকা আর সুদের হার ছিল 6%। শেষ। কোশ্চেন নাম্বার 13 এবার করবো কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন নাম্বার 14। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত নির্ণয় করো। তার মানে এখানে দেখো, এখানে দুজন আছে যারা একজন রেখেছে ব্যাংকে, একজন রেখেছে পোস্ট অফিসে, দুজনে সেম টাকা রেখেছে, দুজনে 2000 টাকা করে রেখেছে, একজন রেখেছে ব্যাংকে একজন রেখেছে পোস্ট অফিসে, আর কত টাকা করে পেয়েছে সেটাও বলে দিয়েছে। তো আমাকে এখানে দুটোরই সুদের হার বার করতে হবে, তারপর সেই সুদের হারকে অনুপাত করলে অ্যান্সার চলে আসবে। তো দুজনের ক্ষেত্রেই দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে ব্যাংক, প্রথমে আছে ব্যাংকে। তো আমি এখানে লিখবো ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কত টাকা রেখেছিল, পি রেখেছিল 2000 টাকা, পি ছিল 2000 টাকা। টাইম, টাইম ছিল 3 বছর, টাইম ছিল 3 বছর। আর সুদ কত পেয়েছে, দেখো এখানে সুদ কিন্তু সেইভাবে দেয়নি, এখানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, সুদটা আমাদের বার করে নিতে হবে। ব্যাংক থেকে পেয়েছিল 2360 টাকা, ব্যাংক থেকে পেয়েছে 2360 টাকা, দেখো 2000 টাকা রেখেছিল পেয়েছে 2360 টাকা, তার মানে সুদটা আমি এখান থেকে বার করে নিই। সুদটা কত টাকা পেয়েছে 360 টাকা পেয়েছিল, সুদ পেয়েছিল কত 360 টাকা, বোঝা গেল। ব্যাংকে রেখেছিল 2000 টাকা, 3 বছর টাইম নিয়েছিল, 3 বছর টাইম পর পেয়েছে 2360 টাকা, তাহলে বুঝে গেলাম 360 টাকা সুদ পেয়েছে। তো এখান থেকে আমাদের ব্যাংকের বেলা সুদের হারটা বার করতে হবে। সুদের হার বার করার ফর্মুলা কি, সুদ ইন্টু 100 বাই পি ইন্টু টি, পি ইন্টু টি, পি কত 2000, টাইম কত 3। তো এখানে হচ্ছে জিরো গুলো কাটি, এখানে দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম। এবার 3 দিয়ে যদি কাটি 36 কে, 3 12 36, আর 2 দিয়ে কাটলে আসছে 6। তাহলে ব্যাংকের বেলা সুদের হার কত পার্সেন্ট পেলাম 6%, ব্যাংকের বেলা সুদের হার কত পার্সেন্ট পেলাম 6%। এবার আমরা বার করবো পোস্ট অফিসের ক্ষেত্রে।
তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি, শুধু তোমরা মনে রাখো যে ব্যাংকের থেকে কত পার্সেন্ট পেয়েছিলাম, ব্যাংক থেকে পেয়েছিলাম 6%, ঠিক আছে। এবার আমরা পোস্ট অফিস থেকে বার করছি। পোস্ট অফিসের ক্ষেত্রে পি ও সেম হবে, টাইমও সেম হবে। পি কত আছে? পি আছে 2000 টাকা। পোস্ট অফিসের ক্ষেত্রে টাকাটা সেমই ছিল। টাইম কত ছিল? টাইম সেই 3 বছরই ছিল, টাইম নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর সুদটা বার করবো এখানে আমরা। সুদ কত পেয়েছিল? পোস্ট অফিস থেকে পেয়েছিল 2480 টাকা। আচ্ছা, পোস্ট অফিস থেকে পেয়েছিল একদম আগের ম্যাথটার মতোই সেম ভাবে বার করবো আমরা, ঠিক আছে। এই ম্যাথটার জন্য কিছু আলাদা না, পরেরটা আর ফার্স্টেরটা সেম ভাবে বার করবো। আর এখানেও সুদের হার সেম বার করতে হবে। সুদের হার কিভাবে বার করার ফর্মুলা? সুদ ইন্টু 100 বাই পি ইন্টু টাইম। তো এই 3টে জিরো আর এখানে 3টে জিরো কেটে দিলাম। 3 দিয়ে যদি এর কাটি, 3 দিয়ে 16 আসছে, 2 দিয়ে কাটলে আসছে 8। তাহলে এর বেলা কত আসছে? 8%। তো আমি দেখলাম যে ব্যাংকের বেলা কত এসেছিল? 6%, আমি এখানে লিখে রেখেছি। আর পোস্ট অফিসের বেলা কত পার্সেন্ট পেলাম? 8% পেলাম। তো এবার আমাকে এই দুটোকে অনুপাত বার করতে হবে। তো সিম্পলি আমি এগুলোকে মুছে আমি এখানে করে দিচ্ছি। এখানে আমরা লিখবো যে ব্যাংক ও পোস্ট অফিসের, তোমরা প্রথমে কেমন ভাবে করবে দেখো। প্রথমে যে আমি করলাম, ফার্স্টে প্রথমে ব্যাংকের পার্টটা পুরো বার করে নেবে, তারপর তার নিচে পোস্ট অফিসের পার্টটা বার করে নেবে, লাস্টে আমি এখন যেটা করছি সেটা করবো, ঠিক আছে। তো লাস্টে আমরা লিখবো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের অনুপাত, ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের অনুপাত। ব্যাংকে কত পেয়েছিলাম? 6%, আর পোস্ট অফিসে কত পার্সেন্ট পেয়েছি? 8%। তো 6 আর 8 যদি দুজনকে 2 দিয়ে ভাগ করি তাহলে 3:4। তাহলে ফাইনাল অ্যান্সার এটা আমাদের আসলো 3:4। তাহলে আমরা প্রথমে ব্যাংক থেকে পেয়েছিলাম 6% আর পোস্ট অফিসে পেলাম 8%, এই দুটোকে অনুপাত করে অ্যান্সার পেলাম 3:4। নেক্সট, পরে ম্যাম কোশ্চেন নাম্বার 15। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। বার্ষিক শতকরা সুদের হার কত? খুব ইজি অঙ্ক দিয়ে দিই। পি কত ছিল দেখো, পি বলেছে 15,000 টাকা ধার নিয়েছে, পি নিয়েছে 15,000 টাকা। আচ্ছা, আর টাইম, টাইম বলেছে 5 বছর, টাইম বলে দিয়েছে 5 বছর। আচ্ছা, আর সুদ আসল মানে ওকে টোটাল টাকা কত দিতে হয়েছে? সুদ আসল দিতে হয়েছে 22,125 টাকা। ওদেরকে টোটাল দিতে হয়েছে 22,125 টাকা। তাহলে শুধু সুদ দিতে হয়েছে কত টাকা বার করে দেখি, কারণ এই টাকাটা তোরা নিয়েছিল, এটা তো দিতেই হয়েছে। শুধু সুদটা বার করে দেখি কত দিয়েছে। এটা থেকে যদি আমি 15,000 মাইনাস করে দিই তাহলেই বুঝতে পারবো যে কত টাকা ওরা শুধু সুদ বাবদ দিয়েছে। তাহলে এখানে বিয়োগ করে আসছে 7,125 টাকা, এই টাকাটা ওরা সুদ দিয়েছে। এবার সুদের হার বার করতে বলেছে। সুদের হার বার করার ফর্মুলা কি? আর ইকুয়ালস টু আই into t 100, I into 100 by p into t, p into t, p কত? টাইম 5 বছর। তো এবার আমি কাটাকুটি স্টার্ট করি। ফার্স্টে এই দুটো 0 এই দুটো 0 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আমি 5 দিয়ে কাটাকুটি স্টার্ট করি। 5 দিয়ে 5 একে 5, আর এটা 5 দিয়ে কাটলে কত আসছে? 5 দিয়ে কাটলে এটা আসছে 1 4 2 5, 5 দিয়ে কাটলে এটা আসছে 1425, ঠিক আছে। আবার যদি 5 দিয়ে কাটি এটা আসছে 30, আর 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দিয়ে কাটলে এটা আসছে 285। তোমরা যদি মুখোমুখি ভাগ না করতে পারো রাফে করে নেবে, আমি এটাকে মুখোমুখি সলভ করছি 5 দিয়ে, তোমরা রাফে ভাগ করে দেখে নেবে, ঠিক আছে। যদি এটাকে আমি এখন 285 আছে, এটা আছে 30, 285 আর 30 একে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটা আসছে 6, আর একে যদি আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এটা আসছে 57। এবার 57 কে যদি আমি 3 দিয়ে কাটি এটা আসছে 19, আর এটা আসছে 2। তাহলে ফাইনালি আর কত আসলো? আর আসলো 19/2, বা এটাকে যদি আমি মিক্স ফ্র্যাকশন করে দিই বা ভগ্নাংশে করে দিই, মিশ্র ভগ্নাংশে, তাহলে হবে 9.1/2%। 9.1/2% মানে 9.5% বা 9.5% বলা যেতে পারে। তো এক্ষেত্রে সুদের হার কত? 9.5% বা 9.5%। কোশ্চেন নাম্বার 16। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। তিনি ওই টাকার কিছু টাকা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। যদি প্রতি বছর তিনি সুদ বাবদ 5,400 টাকা পান এবং ব্যাংকে এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, তিনি মোট টাকা পেয়েছিলেন 1 লাখ টাকা, ঠিক আছে। তো 1 লাখ টাকা ব্যাপারটা বুঝে নাও, এরকম টাইপের ম্যাথ। ধরে নাও 1 লাখ টাকা পেয়েছিল, কিছু টাকা ও ব্যাংকে রেখেছে, কিছু টাকা ও পোস্ট অফিসে রেখেছে। তাই মনে মনে ভেবে নি x টাকা ব্যাংকে রেখেছে, আর এখান থেকে 1 লাখ মাইনাস x টাকা পোস্ট অফিসে রেখেছে। তো
তো এদিকে সুদের হার কত, এদিকে সুদের হার 5%, এদিকে সুদের হার কত 6%। ঠিক আছে, ক বছরের জন্য রেখেছে, ওই টাকা জমা রাখেন সুদ বলে, আচ্ছা প্রতি বছর মানে এক বছর। তো এই দুটো সুদ প্লাস করে উনি টোটাল কত টাকা পায়, 5,400 টাকা পায়। তো কোশ্চেন হচ্ছে এখানে কত টাকা রেখেছিল আর এখানে কত টাকা রেখেছিল, মেইন ম্যাথস। বোঝা গেল কি বললাম? 1,00,000 টাকা নিয়েছিল, 1,00,000 টাকা থেকে এক্স টাকা রেখেছিল ব্যাংকে, বাকি টাকা রেখেছে পোস্ট অফিসে। এখানে রেট অফ ইন্টারেস্ট 5%, এখানে রেট অফ ইন্টারেস্ট 6%, এখানে এক বছরের জন্য, এখানে এক বছরের জন্য। তো পুরো বছর মিলিয়ে লাস্টে উনি টোটাল দুটো টাকা ফাঁকা সব হিসাব করে উনি পেয়েছে 5,400 টাকা। তো মেইন কোশ্চেন হচ্ছে এখানে কত রেখেছিল আর এখানে কত রেখেছিল। তো এবার এটাকে আমরা সলভ করবো, কোশ্চেনটা তো বুঝে নিলাম, এবার আমরা এটাকে সলভ করবো। তো লিখি, ধরি ব্যাংকে রাখেন এক্স টাকা, ধরে নি ব্যাংকে রেখেছে এক্স টাকা, আর পোস্ট অফিসে রেখেছে কত, বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছে। তো ধরে নি পোস্ট অফিসে রেখেছে 1,00,000 মাইনাস এক্স টাকা, এই টাকাটাও পোস্ট অফিসে রেখেছে। ঠিক আছে, আচ্ছা তো সুদের হার ব্যাংকে কত, সুদের হার ব্যাংকে হচ্ছে 5%, আর পোস্ট অফিসে কত, পোস্ট অফিসে হচ্ছে 6%। ব্যাংকে 5%, পোস্ট অফিসে 6%। টাইম কত, টাইম 1 বছর, বুঝে না গেল? ওকে। আর সুদ কত, সুদ টোটাল সুদ হচ্ছে 5,400 টাকা। এটা দুটো মিলিয়ে পায়, কিন্তু মনে রাখবে, হ্যাঁ দুটো মিলিয়ে পায়, একটাতে না, দুটো মিলিয়ে, সব মিলিয়ে এত টাকা সুদ পায়। তো জিজ্ঞেস করেছে কোথায় কত টাকা রাখে। তো এটাকে আমরা একটা ইকুয়েশন বানাবো, একটা সমীকরণ বানিয়ে এটাকে সলভ করবো, যেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু চলে আসবে, আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো প্রথম কোশ্চেন বলছে যে দেখো এক্স টাকা 5% হারে 1 বছর, ফর্মুলা কি, পি আর টি বাই 100। ঠিক আছে, প্লাস প্লাস কেন বলেছে, মোট দুটো টাকা মিলিয়ে। আর এটা হচ্ছে কত, 1,00,000 মাইনাস এক্স, এর বেলা সুদের হার কত 6, এখানেও 1 বছর 100, সমান সমান মোট মিলিয়ে 5,400 টাকা পাচ্ছে। এই তো বলেছে কোশ্চেনটা, এই টাকাটা আর এই টাকাটা দুটো মিলিয়ে 5,400 টাকা পায়। তো পরের লাইনে এখানে কি আসছে দেখো, এখানে আসছে 5x বাই 100 প্লাস এখানেও নিচে আসছে 100, আর এখানে কত আসছে দেখো 6 কে 6, এই 6 আর 1 গুণ করে 6 আসছে। এবার এই 6 দিয়ে দুজনকে গুণ করে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 6 লাখ, এটা হয়ে যাবে 6 লাখ, আর এটা হয়ে যাবে মাইনাস 6x, আর এখানে কত আছে 5,400। ঠিক আছে, পরের লাইনে এরও নিচে 100, এরও নিচে 100, তো 100টা নরমালি বসে গেল, কোন লসও হলো না, ডাইরেক্ট বসে গেল। তাহলে এখানে আসছে 5x প্লাস এখানে আসছে 6 লাখ মাইনাস 6x সমান সমান 5,400। তো পরের লাইনে এখানে দেখো 5x আর 6x, 5x আর 6x দুটো আলাদা সাইন আছে, মাইনাস আছে, তো 6x থেকে 5x বাদ গেল মাইনাস 1x হবে, আর এই প্লাস 6,000টা এমনি বসে গেল, 6 লাখটা এমনি বসে গেল, আর এই 100টা গিয়ে এর সাথে গুণ হয়ে গেল, এই যে 100টা এটা গেল গিয়ে এর সাথে গুণ হয়ে গেল। তাহলে 100 আর ওদিকে 5,400 গুণ করে আসছে 5,40,000, কত আসছে 5,40,000। ঠিক আছে, তো পরের লাইনে, আচ্ছা আমি বাকিটা এখানে করে দিচ্ছি। তো পরের লাইনে কি আসছে দেখো, এখানে আছে মাইনাস 1x, তো মাইনাস 1x যেমন আছে থাক, এইটাকে আমি ওপাশে পাঠিয়ে দিই, এ পাশে তো ছিল 5,40,000 মাইনাস এখানে আসছে 6 লাখ। তো পরের লাইনে মাইনাস 1x সমান সমান, এটা যদি হিসাব করি 6 লাখ থেকে যদি 5,40,000 বাদ দিই তাহলে আসছে 40,000, কারণ এটা তো সরি 60,000, কারণ এটা তো মাইনাসে আছে। এখানে মাইনাস 6 লাখ থেকে এটা বাদ দিলাম 5,40,000, তাহলে মাইনাস 60,000, মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে এক্স সমান সমান 60,000। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে ব্যাংকে কত রেখেছিল, ব্যাংকে রেখেছিল 60,000, ব্যাংকে আমরা ধরেছিলাম এক্স, তাহলে ব্যাংকে রেখেছিল 60,000। তাহলে আমি এখানে উত্তর লিখবো যে ব্যাংকে কত টাকা রাখেন, লিখবো যে ব্যাংকে রাখেন 60,000। তোমরা এখানে লিখবে স্টেটমেন্টে যে সুতরাং তিনি ব্যাংকে জমা রাখেন 60,000। তাহলে পোস্ট অফিসে কত রেখেছিল, টোটাল কত ছিল 1,00,000, 1,00,000 থেকে যদি 60,000 বাদ দিই, দেখো পোস্ট অফিসে বেলা কি রেখেছিলাম, পোস্ট অফিসে বেলা 1,00,000 মাইনাস এক্স, তাহলে 1,00,000 থেকে যদি 60,000 বাদ দিই তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল, পোস্ট অফিসে রেখেছিল 40,000 টাকা। তোমরা এরকম শর্টে লিখবে না, তোমরা কিন্তু উত্তর লিখবে যে সুতরাং তিনি ব্যাংকে জমা রাখেন 60,000 টাকা আর পোস্ট অফিসে জমা রাখেন 40,000 টাকা। তো এই কোশ্চেনটা এই অবধি ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, এটা অনেকটা কোশ্চেন নাম্বার 16 এর মতনই, প্রায় সেম, শুধু এখানে 1,00,000 টাকার জায়গায় 10,000 টাকা আছে, আর এখানে সুদের হারটা চেঞ্জ হয়েছে, টাইমটা 2 বছর হয়ে গেছে। তো এখানে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%,
এবং অন্য ব্যাংকটির বার্ষিক সহজ সুদের হার 7%। 2 বছর পর তিনি মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তাহলে এখানে আমি লিখি, ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন, ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা, ধরি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা, আর দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন, ওনার কাছে মোট কত টাকা ছিল? ওনার কাছে মোট ছিল 10,000 টাকা। সেখান থেকে x টাকা ফার্স্ট ব্যাংকে রেখেছে, তাহলে পরের ব্যাংকে কত রাখবে? 10,000 মাইনাস x। টোটাল টাকাটা ওনার কাছে 10,000 টাকা ছিল, তার থেকে x টাকা ফার্স্ট ব্যাংকে রেখেছে, বাকি টাকাটা সেকেন্ড ব্যাংকে রেখেছে। এবার সুদের হার কত বলেছে? সুদের হার বলেছে দুটো ব্যাংকে দু রকম। প্রথম ব্যাংকে সুদের হার কত বলেছে? 6%, পরের ব্যাংকে 7%। টাইম কত দিয়েছে? সময় বলেছে 2 বছর, সময় বলেছে 2 বছর। তো এটাকেও সেম আগের ম্যাথটার মতনই সমীকরণ বানাই। তো সেখানে লিখি প্রশ্নানুসারে প্রথম বছরে কি হবে? প্রথম বছরে x PRT/100, PRT/100, P হচ্ছে x, আর 6%, আর টাইম হচ্ছে 2 বছর, প্লাস আর তার পরের বছরে কত রেখেছে, মানে দ্বিতীয় ব্যাংকে কত রেখেছে? 10,000 টাকা। 10,000 মাইনাস x গুণ r ইন্টু t/100, আর এই দুটো মিলিয়ে কত পেয়েছে? 1280 টাকা। প্রথম ব্যাংকে রেখেছিল x টাকা, ফর্মুলা কি? PRT/100, PRT/100। দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিল? 10,000 মাইনাস x, 10,000, তাহলে এখানেও PRT/100, PRT/100। তো পরের লাইনে কি আসছে? এখানে আসছে 100, এখানে আসছে 6 দুগুনি 12, 12x, প্লাস এখানেও আসছে 100, 7 দুগুনি 14, 14 সাথে 10 গুণ হয়ে যাচ্ছে 1,40,000, মাইনাস 7 দুগুনি 14 আর এই x হয়ে যাচ্ছে 14x, সমান সমান 1280। পরের লাইনে নিচে এসে যাচ্ছে 100, এই নিচে 100 আর নিচে 100 সেম আছে, তাই লসাগু করতে হলে বসে গেল। উপরের নাম্বার গুলো এমনি বসে যাবে, 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান সমান 1280। বাকিটা আমি এখানে করে দিচ্ছি। এবার পরের লাইনে কি আসছে? পরের লাইনে 12x আর 14x, 14x থেকে যদি 12x বাদ যায়, কারণ এটা দুটো আলাদা সাইন আছে, এটা মাইনাস 14, সেটা প্লাস 12x, তাহলে এখানে অ্যান্সার আসছে মাইনাস 2x, প্লাস এটা এখানে বসে যাবে 1,40,000 সমান সমান এই 100টা এই 1280 সাথে গুণ হয়ে যাবে, 100 গুণ 1280, তাহলে 1280 পাশে আরো দুটো জিরো বসে গেল। ঠিক আছে, এই 100টা গিয়ে এর সাথে গুণ হয়ে গেল। পরের লাইনে মাইনাস 2x এখানে থাক, আর ওপাশে আছে 1,28,000, আর এই 1,40,000টা ওটা ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, ওটা ওপাশে কি হয়ে যাবে? মাইনাস, কারণ এপাশে প্লাস ছিল, ওপাশে কি হয়ে গেল? মাইনাস। তো পরের লাইনে মাইনাস 2x, আর এই দুটোকে যদি হিসাব করি, এখানে কত আছে? এখানে আছে 1,40,000 মাইনাসে, 12,800 প্লাসে। তো এটা থেকে যদি বাদ দিই, তাহলে আসছে মাইনাস 12,000, তাহলে আসছে মাইনাস 12,000, মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে x সমান সমান 12,000/2, আর 12,000কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 6,000। তাহলে আমরা প্রথম ব্যাংকে কত ধরেছিলাম? প্রথম ব্যাংকে ধরেছিলাম x টাকা, তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছে? 6,000 টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে সুতরাং তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিল কত? 10,000 মাইনাস x, মানে 10,000 মাইনাস 6,000। তাহলে এখানে আমরা যখন আমি এখানে শর্টে লিখে দিচ্ছি, তোমরা এখানে ডিটেলসে লিখবে যে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000, ও দ্বিতীয় ব্যাংকে যেটা সেকেন্ড ব্যাংক, সেটা কত রেখেছিল? 4,000, কারণ ছিল ওনার কাছে মোট 10,000। তো প্রথম ব্যাংকে 6,000 রেখেছিল, পরের ব্যাংকে রেখেছিল 4,000। তো এই কোশ্চেনটা এফ দিয়ে ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়? ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন? হিসাব করে দেখি। আচ্ছা, তো এই ম্যাথটা যদি আমরা স্টেপ বাই স্টেপ করি, তাহলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো ম্যাথটা তোমরা একটু শর্টে করবে, আমি একটু ম্যাথটা শর্টে করে দিচ্ছি। প্রথমে তোমরা যে কোশ্চেনে যেটুকু বলেছে না, যে কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, এটা পুরোটা লিখে দেবে। 8,000 টাকা জমা দিলেন, এটা পুরো স্টেটমেন্ট লিখে নেবে। প্রথমে যা কোশ্চেনে লেখা আছে পুরো কথাটা লিখে নেবে। কত অব্দি লিখবে? লিখবে হচ্ছে যে 8,000 টাকা জমা দিলেন অব্দি, থার্ড লাইনে যে 8,000 টাকা জমা দিলেন এই পুরো লিখে নেবে। তারপরে ম্যাথটা ডাইরেক্টলি করবো আমি। দেখো, ফর্মুলা একটাই, PRT/100। তো এখানে পি কত? প্রথমে উনি রেখেছিল 15,000 টাকা, আচ্ছা 15,000 টাকা রেখেছিল। সুদের হার কত? 5%। টাইম কত রেখেছিল?
পুরো বছরের জন্য রেখেছিল কিন্তু 3 মাস পর টাকা তুলে নিয়েছে, তাহলে আমি এখানে শুধু 3 মাস ধরবো। তাহলে কি হবে ফর্মুলাটা, পি আর টি বাই 100, আর এখানে আসছে 12, 3 এর 12, কারণ সময়টা মাসে ছিল, সময়টা যখন মাসে থাকে তখন ওটা কোনো 12 দিয়ে ভাগ করে নি, তাই জন্য এটা কি হবে 3/12, ঠিক আছে। প্লাস 3 মাস পর কি হয়েছিল, 3 মাস পর বলেছে এখানে উনি 3,000 টাকা তুলে নেয়। দেখো প্রথমে 15,000 টাকা রেখেছিল, এবার আমাকে বলো 15,000 থেকে যদি 3,000 টাকা তুলে নেয়, 15,000 টাকা থেকে যদি 3,000 টাকা তুলে থাকে 12,000 টাকা থাকে, তাহলে এই 15,000 টা পরের বার হয়ে যাবে কত, 12,000 টাকা। সুদের হার সেম থাকবে, আর টাইম এখানে কত, 3 মাস, কারণ 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা করেছে, তাহলে এই টাকাটাও 3 মাস ছিল, আর এখানেও 100 গুণ 12 প্লাস। এইবার বাকি যে 3 মাস পর তিনি কি করেন, 8,000 টাকা জমা করেন। দেখো প্রথমে 15,000 ছিল, 3,000 তুলে নিয়েছে, এখন আবার 8,000 দিয়েছে, তাহলে 12,000 আর 8,000 কত হয়, 20,000 হয়। তাহলে এখন পি হয়ে গেছে 20,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট সেম, আর এই টাকাটা না বাকি বছর চলেছে। তো ভালো করে দেখো, প্রথমে 3 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, তারপরে আরো 3 মাস চলে গেছে, তাহলে বাকি বছর দেখো 3 মাস 3 মাস 6 মাস, আর রইলো কত, 6 মাস, তাহলে এটা 6 মাস হবে, কারণ 6 টোটাল 12 মাসে 1 বছর। তো সেক্ষেত্রে প্রথমে 15,000 টাকা ওনার 3 মাস ছিল, 12,000 টাকা 3 মাস ছিল, লাস্ট 20,000 টাকা ছিল ওনার বাকি 6 মাস। এবার এইটা যদি আমরা হিসাব করি না, তো টোটাল যে সুদটা উনি পেয়েছে সারা বছর সেটা পেয়ে যাবো। তো দেখি আগে সুদটা হিসাব করে দেখি কত আসে। তো ফার্স্টে এখানে দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম, নিচে কত আছে, নিচে আছে 12, উপরে আছে 3, তো 3 দিয়ে 12 কে কাটলাম আসছে 4, ঠিক আছে, 3 দিয়ে 12 কে কাটলাম আসছে 4, আর 4 দিয়ে যদি আমি এখানে 5 কে কাটি না, 4 দিয়ে 5 কে কাটলে অ্যান্সার আসছে 1.25। 4 দিয়ে যদি 5 কে কাটি, 4 দিয়ে যদি এরকম ভাবে 5 কে কাটি, 4 1 কে 4, 1 পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, তাহলে এখানে কত আসছে দেখো 1.25। তো 1.25 আসছে 4 কে দিয়ে গুণ করে, এবার কেটে, এবার 150 আর 1.25, 150 এর সাথে আমরা 1.25 যদি আমি গুণ করে দিই, দেখি এখানে গুণ করে বসিয়ে দেবো কত আসছে। তো এটা আসছে 187.50, 187.50। তো এই পার্টটা সলভ করে আসছে 187.50। তারপরে কি আছে, তারপরে প্লাস আছে, এই পার্টটা সলভ করে দেখি, এর দুটো জিরো, এর দুটো জিরো কেটে দিই, এই 12 দিয়ে একে কেটে দিই, 10 আসছে, তাহলে তাহলে 3 5 15 আর 10 150, এখানে সলভ করে আসছে 150, ঠিক আছে। এবার এই পাঁচটা সলভ করে দেখি, এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিই, 6 দিয়ে 12 কে কাটলে আসছে 2, আর 2 দিয়ে কাটলে আসছে 100, তাহলে এখান থেকে পাচ্ছি 500, তাহলে 500, 150 আর 187.50, এই দুটো এই তিনটাকে প্লাস করে দেখি কত আসছে, 500.00, 150.00, 187.50, প্লাস করলে এখানে আসছে 50, 60, 837.50, 837.50 টাকা এখন ওনার ব্যাংকে অ্যাকাউন্টে ইন্টারেস্ট এসেছে, শুধু সুদ বাবদ পেয়েছে উনি এত টাকা। তো প্রশ্ন আমাদের কি করেছিল, প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছিল যে ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত পাবে। তো দীপুবাবু সুদে আসলে কত পাবে, টোটাল সুদ আসল কত হবে, টোটাল সুদ আসল কত হবে, সুদ আসল মানে কি, ব্যাংকে আমার যত টাকা আমি রেখেছি প্লাস ওর সাথে ইন্টারেস্ট, আমি নিজে যত টাকা রেখেছি তার সাথে ইন্টারেস্ট। তো লাস্ট লাস্ট উনি কত টাকা রেখেছিল, লাস্ট রেখেছিল 20,000, দেখো 15,000 রেখেছিল, 3,000 তুলে নিয়ে 12 হয়েছিল, 12 পরে আবার 8,000 দিয়ে 20,000 হয়েছিল, তো উনি নিজে রেখেছিল লাস্টে ওনার অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, আর এইটা উনি ইন্টারেস্ট পেল 837.50। তো টোটাল এখন ওনার ব্যাংকে কত টাকা থাকবে, 20,837.50 টাকা। তো এই ম্যাথটা তোমরা যদি স্টেপ বাই স্টেপ করতে, তাহলে তোমাদেরকে প্রথমে এইটা সলভ করতে হতো, তারপর যে টাকাটা আসতো তার সাথে আবার সলভ করতে হতো, আবার সলভ করে প্লাস করতে হতো। আমি এটা একদম শর্টে ডাইরেক্টলি এক লাইনে ম্যাথটা করে দিলাম, যে এক লাইনে তিনটাকে সাজিয়ে দাও, ইন্টারেস্টটা বার করে দাও, টাকাটা যোগ করে দাও, ঠিক আছে। কিন্তু এটা করার আগে কিন্তু তোমাদেরকে প্রশ্নে যে স্টেটমেন্ট আছে ওটা হুবহু লিখে নিতে হবে, 8,000 অব্দি ওটা লিখে নিতে হবে, তারপর এই ম্যাথটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা শেষ, পরে প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, হিসাব করে দেখুন। আচ্ছা, তো এখানে উনি ধার টোটাল যে আসল যেটা পি, কত টাকা ধার নেন, 2,40,000 টাকা। কত টাকা নেন, 2,40,000 টাকা, 2,40,000 টাকা। সুদের হার কত পার্সেন্ট আছে, 12%। আচ্ছা, আর হচ্ছে 12%। টাইম, টাইম আমি x বছর ধরে নিই যে x বছরে উনি ধারটা শোধ করে দেন, টোটাল যে টাকা নিয়েছিল ধার নিয়ে x বছরে শোধ করে দেন। তো এবার আমি এটাকে ইকুয়েশন বানাই, ঠিক আছে, একটা ইকুয়েশন এখানে আমি বানাই। প্রশ্ন অনুসারে
দেখো এখানে উনি প্রথমে দেখিয়েছে ওনাকে কত টাকা দিয়েছে, কত টাকা দিতে হবে। তো উনি টোটাল নিয়েছিল 2,40,000 টাকা, এটা হচ্ছে পি। তো শুধু তো আসলটা ফেরত দিলে হবে না, তার সুদটা বার করতে হবে। তো সুদ বার করার ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি, পি আর টি বাই 100, এটাই ফর্মুলা নর্মালি। এটা এই টাকাটা ধার নিয়েছিল আর এই টাকাটা সুদ। এবার এই টাকাটা উনি শোধ করবে কি করে? উনি বলছে যে উনি বাড়ি ভাড়া দিয়ে শোধ করে। বাড়ি ভাড়া কত করে নেয়? 5200 টাকা, 5200 টাকা, রাইট। তো 5200 টাকা প্রতি মাসে বাড়ি ভাড়া নেয়। 5200 টাকা ইন্টু প্রতি মাসে মানে 12 মাসে 1 বছর। তার মানে উনি প্রতি বছর 5200 টাকা ভাড়া নেয়। কিন্তু ওখানে কোশ্চেন একটা লাইন বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে বাড়ি জমে থেকে টাকা ধার নেন, তার পরের বছর 1 বছর উনি বাড়ি বানায়, তার পরের বছর থেকে ভাড়া দেয়, তো 1 বছর ওখানে মাইনাস হবে। ঠিক আছে, তো আমি কি ধরেছিলাম যে এক্স বছরের টাকাটা শোধ হবে, আর তাই জন্য এখানে x-1। আমি আরেকবার বলছি, প্রথম থেকে বুঝে নাও। দেখো এই পার্টটা লিখতে, এই পার্টটা দেখো। আমার যে সমীকরণটা বানিয়েছি, সমীকরণের বাদিকের পার্টে কি আছে? এটা হচ্ছে আসল, যে টাকাটা উনি ধার নিয়েছিল। এটা হচ্ছে ইন্টারেস্ট, যেটা উনি পি প্লাস আই, টোটাল ওনাকে টাকা দিতে হবে, ইন্টারেস্ট টোটাল টাকাটা আর ইন্টারেস্টটা। আর এই পাশটা কিভাবে শোধ দেবে সেটা লিখেছি। প্রতি মাসে 5200 টাকা করে বাড়ি ভাড়া দেয়, এইভাবে প্রতি বছরের কথা 5200 গুণ 12, আর সেটা শোধ হবে কত? 1 বছর পর থেকে। কারণ কোশ্চেনই বলেছিল যত বছরের টাকাটা ধার নিয়েছে তার পরের বছর থেকে বাড়ি ভাড়া দেয়। মনে করো ধরো সাপোজ ধরো আমাদের 20 বছরের টাকাটা শোধ হবে, তো উনি 1 বছর পর থেকে মানে 19 বছর ভাড়া দিয়েছিল, বুঝা গেল? 1 বছর পর থেকে বাড়ি ভাড়া দেয়, 1 বছর আমরা বাড়ি ভাড়াতে সময় চলে গেছে। তো ব্যাস এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে এই ম্যাথটা আমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে তো এখানে এই দুটো জিরো আর এই দুটো জিরো কেটে দিই। তো এখানে আসছে 2,40,000, এটা যেমন ছিল বসে গেল, প্লাস এখানে আছে 240 আর 12 আর এক্স, তো 12 আর 240 এর গুণ করি। এটা আসছে 28,800 এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু 5200 আর 12, 5200 আর 12 যদি গুণ করি, 5200 আর 12 গুণ করলে কত আসে? 62400, আর এখানে x-1 যেমন ছিল তেমন রেখে দিলাম। পরের লাইনে এটা 2,40,000 এখানে বসে গেল, প্লাস এখানে আসছে এত x যা ছিল লেফট এটা সেম বসে গেল। এবার এটার সাথে এটা গুণ করবো, ফার্স্ট একবার x এর সাথে গুণ হবে, একবার 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা হবে 62400x মাইনাস 62400। পরের লাইনে x গুলোকে একদিকে নিয়ে চলে আসি, নাম্বার গুলো একদিকে নিয়ে চলে যাই। এখানে এটাকে রেখে দিই 28800x মাইনাস এটা এবারে চলে আসে হবে মাইনাস 62400x, আর এখানে আছে মাইনাস 62400, আর এই 2,40,000টা ওপাশে কি হয়ে যাবে? মাইনাস 2,40,000। তো যেগুলো x ছিল x গুলোকে আমি বাদিকে নিয়ে আসলাম, এটা আর এটা x ছিল দুজনকে বাদিকে নিয়ে আসলাম, আর এটা এমনি নাম্বার ছিল x আর ওকে আমি পাঠিয়ে দিলাম ওপাশে। তো এখানে কত আসছে দেখি, এটা যদি আমি মাইনাস করি, দেখো এটা বড় আছে 62,400, এখানে আছে 28,800, 62,400 মাইনাস 28,800 বিয়োগ করে দেখি কত আসছে। আসছে মাইনাস 336,000x, ঠিক আছে, 336,000x। আর ওপাশে যদি আমি হিসাব করি, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, এও মাইনাস এও মাইনাস, তো দুটো অ্যাড হয়ে যাবে। তো ওখানে নাম্বার কত আছে? 2,40,000, আর তার নিচে হবে 62,400, 62,400। তো দুটোকে যদি আমি প্লাস করে দিই, এখানে আসছে মাইনাস 302400। তো মাইনাস মাইনাস তো কেটে গেল, প্রথমে মাইনাস আর মাইনাস প্রথমে কেটে বাদ হয়ে গেল। তো পরের লাইনে x সমান সমান 302400 আর নিচে আসছে 33600। তো ফার্স্টে তো এই দুটো জিরো কেটে গেল, আর নিচে কত আছে? 336/3024। তো 336 আর 3024, দেখো আমি এখানে জায়গা কম আছে বলে কাটাকুটিটা এখানে করে দিচ্ছি, 3024/336। তো ফার্স্টে যদি আমি এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা আসছে 1512, 2 দিয়ে কাটলে এটা আসছে 168। আবার যদি আমি এটাকে 2 দিয়ে কাটি, এটা আসছে 84, 2 দিয়ে কাটলে এটা আসছে 756, ঠিক আছে। এবার যদি আমি এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এটা আসছে কত? 4 দিয়ে আসছে 21, আর 4 দিয়ে এটাকে কাটলে আসছে 189। এবার 21 আর 189 আমি যদি ডাইরেক্ট কেটে দিই তাহলে 9 দিয়ে যাবে, দেখো 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে এই দুটো কাটাকুটি করে আমি অ্যান্সার কত পেলাম? 9। বাকিটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে x ইকুয়ালস টু 9 বছর। তাহলে ওনার টোটাল 9 বছরে বাড়ি ভাড়াটা শোধ হয়ে যাবে, মানে 9 বছরের মধ্যে উনি এই বাড়ি ভাড়া দিয়ে, এই যে প্রতি মাসে 5200 টাকা বাড়ি ভাড়া দিয়ে উনি 9 বছরের মধ্যে পুরো ধার দেনা শোধ করে দেবে। তো এই অঙ্কটা এর দিয়েছিল। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 20।
রতিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর হয় তবে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? আচ্ছা, ওনার দুটো মেয়ে আছে, একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর একটা মেয়ের বয়স হচ্ছে 8 বছর। একজনের বয়স 13 বছর, একজনের বয়স 8 বছর। তো এরা যখন বড় হবে, যখন এর 18 হবে আর যখন এরও 18 হবে, তো এ পাবে 1,20,000, এও পাবে 1,20,000। তো তাই জন্য আমাকে দেখো, এর তো 13 বছর বয়স, এর বেলা টাকাটা মাত্র 5 বছর কাজ করবে। 5 বছরের মধ্যে টাকাটাকে আমাকে 1,20,000 বানাতে হবে। আর এর বয়স হচ্ছে 8 বছর, এর বেলা 10 বছরে 1,20,000 বানাতে হবে। তো টাকাটা তো আমি অবশ্যই সমান টাকা রাখবো না, কারণ দেখো যে টাকাটাকে আমি 5 বছরে 1,20,000 হয়ে যাবে, তো সেই টাকাটা তো 10 বছরে আরো অনেক বেশি হয়ে যাবে। তো এক্ষেত্রে দুজনের বেলা বলেছে যে দুজনের বেলা এমন কি কি টাকা রাখবো, প্রথম মেয়ের জন্য কত রাখবো, দ্বিতীয় মেয়ের জন্য কত রাখবো, যাতে দুজনেরই বয়স যখন 18 বছর হবে তখন দুজনেই 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমাকে আমি ধরুন এখানে আমি লিখি ফার্স্টে প্রথম মেয়ের ক্ষেত্রে, প্রথম মেয়ের প্রথম মেয়ের ক্ষেত্রে প্রথম মেয়ের ক্ষেত্রে ধরে নিই যে উনি যে টাকাটা রেখেছিল সেই টাকাটাকে আমি ধরে নিই এক্স, পি হচ্ছে এক্স, এক্স টাকা উনি রেখেছিল, প্রথম মেয়ের জন্য রেখেছে ধরে নিই এক্স টাকা। আচ্ছা, সুদের হার কত পার্সেন্ট আছে? সুদের হার হচ্ছে 10%, সুদের হার 10%। আচ্ছা, প্রথম মেয়ের জন্য টাইম কত? প্রথম মেয়ের বয়স কত? 13 বছর। তা 18 বছর হতে আর কত বছর বাকি? 18 বছর হতে আর ওর জন্য বাকি আছে 5 বছর। তাহলে প্রথম মেয়ের জন্য টাইমটা পাবো হচ্ছে 5 বছর, টাকাটা 5 বছরের মধ্যে আমাকে 1,20,000 বানাতে হবে। তো এখানে আমি সমীকরণ বানিয়ে নিই একটা, এটাকে ডাইরেক্ট সমীকরণ বানিয়ে সমাধান করে নিই। মানে মনে করে নিই যে উনি এক্স টাকা রেখেছিলেন, সেই টাকাটা 5 বছরে 10% ইন্টারেস্ট হওয়ার পর সেটা হয়ে যাবে কত? 1,20,000 টাকা। এটাই বলেছে তো, যে উনি টাকাটা রেখেছে, যে টাকাটা সুদ প্লাস আসল দুটো মিলিয়ে হয়ে যাবে 1,20,000। উনি রেখেছে এক্স টাকা প্লাস যে টাকা সুদ পাবে সব মিলিয়ে ওনার হয়ে যাবে 1,20,000 টাকা। তো ফার্স্টে এই 0 আর 0 কেটে দিই, আর 5 দিয়ে টাকা কাটলে আসছে 2, তাহলে এখানে আসছে এক্স প্লাস এক্স বাই 2 সমান সমান 1,20,000 টাকা। এখানে আসলো এক্স প্লাস এক্স বাই 2 সমান সমান 1,20,000 টাকা। পরের লাইনে এখানে 2 বসে যাবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো লসাগু করলে 2 আসছে, 2 একে 2, সেই 2টা একসাথে গুণ হয়ে গেল 2x, আর 2 2 মিলে গেল, এক্সটা এখানে ডাইরেক্ট বসে গেল, তাহলে এখানে আসছে 1,20,000। ঠিক আছে? পরের লাইনে 2x প্লাস x যোগ করে কত আসছে? 3x, আর এই 2টা চলে যাবে এর সাথে গুণে, হয়ে যাবে 1,20,000 গুণ 2, বাকিটা আমি পাশে করে দিচ্ছি। তো পরের লাইনে আমি যদি শুধু x কে রেখে দিই, শুধু যদি আমি x কে রেখে দিই তাহলে 3টা চলে যাবে পাশে নিচে, তাহলে এখানে ছিল 1,20,000 গুণ 2 আর নিচে আসছে 3, এই 3টা চলে গেল এদের নিচে, কারণ পাশে গুণ ছিল, ও পাশে কি ভাগ হয়ে গেল। তো 3 দিয়ে যখন আমি কাটবো 1,20,000 কে, তাহলে এখানে আসছে 40,000, তাহলে x ইকুয়াল টু কত আসছে? 80,000 টাকা। তাহলে প্রথম মেয়ের জন্য, যে বড় মেয়ে, যে প্রথম মেয়ে, তার জন্য উনি রাখবে 80,000 টাকা, যেটা 5 বছরে হয়ে যাবে 1,20,000 টাকা। এবার আমি দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে বার করবো। দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কি আসছে দেখি। তো আমি এখানে বেশি কিছু মুছছি না, শুধু যেটুকু আমার প্রয়োজন আমি সেটুকু মুছে এই সমীকরণটাকে দিয়ে আমি ইউজ করে নিচ্ছি। তোমরা প্রথমে এটা বার করার পর আবার তারপর থেকে করবে, আমি এখানে এর মধ্যে এটাকে করে দিচ্ছি। ঠিক আছে? যেহেতু লেখাগুলো একই রকম, তো সেহেতু আমি কিছু বেশি বদলাচ্ছি না। তো দেখো দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে আমি ধরে নিই পি হচ্ছে y টাকা, এটা আমি ধরে নিচ্ছি। প্রথম মেয়ের জন্য x ধরেছিলাম, দ্বিতীয় মেয়ের জন্য y ধরে নিচ্ছি। সুদের হার তো বদলাচ্ছে না, সেই 10% রয়েছে। আর দ্বিতীয় মেয়ের বয়স ছিল দেখো 8 বছর, তাহলে এর জন্য আমি টাইম কত পাবো? 10 বছর টাইম পাবো। ঠিক আছে? প্রথম মেয়ের বয়স ছিল 13 বছর, সেই জন্য আমি টাইম পেয়েছিলাম 5 বছর। দ্বিতীয় মেয়ের বয়স হচ্ছে 8 বছর, আমি 18 থেকে 8 বাদ দিলে ওর বেলা টাইম পাবো 10 বছর, মানে ওর এখন বয়স হচ্ছে 8 বছর, ওর 18 বছর হতে এখনো 10 বছর বাকি, সেই 10 বছর এই টাকাটা আমি ইন্টারেস্ট লাগাতে পারবো। তো সেক্ষেত্রে এর বেলা কত হবে দেখি, ফর্মুলা একই হবে, y প্লাস পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান সমান 1,20,000 টাকা। তো এক্ষেত্রে এর একটা জিরো একটা জিরো কেটে দিই, এর একটা জিরো কেটে দিই, তাহলে এখানে কত পাচ্ছে? y প্লাস y সমান সমান 1,20,000 টাকা। তো পরের লাইনে আসছে 2y সমান সমান 1,20,000 টাকা। পরের লাইনে y সমান সমান 1,20,000, আর এই যে দুইটা আছে না, y প্লাস y করে 2y এলো, এই 2টা এর নিচে ভাগে চলে যাবে। তো 2 দিয়ে যদি আমি এটা কেটে দিই তাহলে কত আসছে? 60,000 টাকা। তাহলে আমি বাকিটা এখানে লিখে দিচ্ছি। তাহলে y সেকেন্ড মেয়ের জন্য কত টাকা রাখতে হবে? 60,000 টাকা। তাহলে এই অঙ্কটাতে প্রথম মেয়ের জন্য আমাকে কত রাখতে হয়েছিল? 80,000 টাকা।
আর দ্বিতীয় মেয়ের জন্য কত রাখতে হবে? 60,000 টাকা। তো এই অঙ্কটা এই অবধি ছিল, শেষ।